লাগার পরে আর কি আমারে তখন আমার নানা খুব প্রেসারাইজ করে যে বিয়ে দিতেই হবে। তাই আমার আম্মা রাজি ছিল না। আমার খুব প্রচুর পরিমাণ মারধর করা হয়, টর্চারিং করা হয়। করার পর আপনার মায়ের বয়স কত তখন? 12 বছর বয়স। 12 বছর বয়স। কয় ভাই বোন ছিলেন আপনার মারা? আমার আম্মারা ছিল 5 বোন, 1 ভাই ছিল। অবস্থা সম্পন্ন ছিলেন আপনার নানা? আমার নানার মোটামুটি ছিল, মানে ওই তুলনায় বাবার তুলনায় তেমন একটা ছিল না। বাবার দিকে তো অনেক পরিমাণ অবস্থা সম্পন্ন ছিল। আচ্ছা, ফুল ফ্যামিলি অনেক অবস্থা ছিল। তারপর তার সাথে ওনার আর কি বিয়ের জন্যই করে। পরে আমার প্রচুর অসুস্থ হয়ে পড়ে, 3 দিন অসুস্থ ছিল। তারপরে কি করব, ছোট মানুষ রাজি হয়ে যায়। রাজি হওয়ার পর আমার আম্মার সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার ঠিক বছর খানিক পরে আমি হই আর কি। যখন আমি 40 দিনের আর কি আমি হই, যখন 40 দিনের, তখন আমার আব্বা আমার আম্মার নিয়ে আর কি তার এক মামার বাড়িতে বেড়াতে গেছিল, ওইখানে আমি হইছি। তখন একটা মহিলা যায়, মহিলা যাওয়ার পরে আমার আম্মারে বলে কামালের বউকে, আমার আব্বার নাম হচ্ছে কামাল, ওনাকে বলে যে কামালের বউকে। তখন আমার আম্মা বলে যে আমি। তখন আম্মারে বলে তুমি কি জানো কামালের বউ আছে, বাচ্চা আছে? তখন আমার আম্মা শুই না, তো সে একেবারেই অবাক হয়ে যায় যে তার বিয়ে হয়েছে, বাচ্চা আছে। কেউ বলে না, মানে আমার গোষ্ঠীর এরকম কোন লোক ছিল না যে কেউ একটু বলে নাই যে তার বউ আছে, বাচ্চা আছে। কেউ জানতো না, কিন্তু আমার আম্মার সবাই আর কি ফ্যামিলি থেকে নিছিল পছন্দ করে। তারপরে আমার আম্মা শুই না, তো আমার মাথা খারাপ হয়ে গেছে, কি ব্যাপার হঠাৎ করে এটা কি শুনলাম। যে পরে উনি বলে যে আমি কামালের বউ। উনি একটু দেখতে তেমন সুন্দর ছিল না। মানে যেই মহিলা খবর নিয়ে আসে সেই মহিলাই? হ্যাঁ, উনি আমার আব্বার ওয়াইফ ছিল, বড় বউ ছিল। তার তখন 2টা বাচ্চা ছিল, একটা নাম হচ্ছে সবুজ, একটা নাম ফিরোজ। তাই উনি করে কি নিয়ে আর কি ওনার নিয়ে চলে যায়। উনি বলার পর আমার আম্মা আছে না, ওনার তো মাথা খারাপ হয়ে গেছে। উনি করে কি আমার নানার যে বাড়ির ঠিকানা, ওই ঠিকানা দেওয়া হয় ধানমন্ডি 14 নম্বর, ওইখানে যায়। উনি ওনার কাছে বলে যে আপনি একটু যান, আমি তো বেরোতে পারতেছি না, আমার বাসার ভিতরে আটকায় রাখা হয়। মানে আমার আম্মার বেরোতে দিত না। যদি বাই চান্স আমার আম্মা খবর মানে ওই যে মহিলা এসে বললো তাকেই বললো যে আপনি যান। আচ্ছা, আমার আম্মা যে আসবে তাহলে বের হইতে দিত না, কারণ বের হইলে যদি খবরটা পেয়ে যায় কিংবা সবার সাথে মিশলে তো সব খবর পেয়ে যাবে, এর জন্য দিত না। আর তাছাড়া আমার আব্বা আছে না, ওই করতে নিজের একটা বাড়িতে আমার আম্মা রাখতো না কখনো। দেখা যেত এই আত্মীয় স্বজনের বাড়িতে 1 মাস, ওই আত্মীয় স্বজনের বাড়িতে 2 মাস, এরকম করে করে রাখতো। ওর ভেতরে আমরা হই ওই সবাই খুব, মানে একজনের বাসায় তো এতদিন গেস্ট থাকা যায় না। দেখা যেত আম্মার সাথে খুব খারাপ ব্যবহার করতো। আম্মা মাথা নিচু করে করে কাজটা সব করতো, রান্না টান্না করা। তার ভিতরে আমি আবার ছোট। জি, তো যেটা বলছিলেন যে ভদ্রমহিলা এসে বললো যে আমি কামালের বউ, তাকে আপনার নানা বাড়িতে যেতে বলছে। হ্যাঁ, উনি আবার আমার আম্মাকে বলে দিল, ঠিকানা দিয়ে দিলাম মা। আমার ঠিকানা দেওয়ার পরে সে চলে গেল আর কি আমার নানা বাড়ি চলে আসলো। তারপরের দিনই মনে হয় আমার নানা বাড়ি চলে আসছে। আসার পরে মহিলা তার বাচ্চা নিয়ে গেছিল, তার 2 ছেলেকে নিয়ে গেছিল, আর কারকে যেন নিয়ে গেছিল। বাসায় যাওয়ার পর আমার নানার কাছে বললো যে এরকম এরকম আমার আম্মার নাম হচ্ছে সালমা। হ্যাঁ, তা সালমা আমাকে পাঠাইছে, আমি তো কামালের বড় বউ। তখন আমার নানা মাথা খারাপ হয়েছে, কামাল এটা কি করলো। আমি বাটপার, আমার উপরে আরেক বাটপার এসে পড়ছে। তখন খুব রাগারাগি হয়। পরে উনি বললো যে কি করবেন এখন। তারপরে আমার নানা খোঁজা শুরু করলো আমার আম্মারে, যে ওরে খুঁজে নিয়ে আসবো। খুঁজতে 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 পায় না। মানে একদিন যখন আমার আব্বা এসে শুনছে যে মহিলার নাম আবার ফতি ছিল, ফাতেমা ছিল, যখন শুনছে যে ফাতেমা এসে বাসায় আসছে, তখনই আমার আম্মা নিয়ে আরেক জায়গায় চলে গেছে। মানে তারা রাখবে না। আমার আম্মা শুই না খুব একটু রাগ ছিল, মানে জেদ ভেতরে। আমার আম্মা যতটুকু আমি শুনছি যে আম্মা নাকি জুতা দিয়ে লাস্টে আমার আব্বারে 2টা গালি বাড়ি দিছিল রাগে, অনেক রাগে। তখন আমার আম্মারে নিয়ে অনেক বুঝাই শুনে নিয়ে চলে যায়। তো এখন আমি একটা বাচ্চা, ছোট বাচ্চা, ওইটা রেখেও তো আসতে পারে না। তাই আমার আম্মা চলে যায়। চলে যাওয়ার পরে ওই আমার নানা খুঁজতে খুঁজতে না তার খুঁজে বাইর করে ফেলে, হঠাৎ করে খুঁজে বাইর করে ফেলে। যে দেখে তার এক মামার বাড়ি, অনেক বিশাল বড় বাড়ি, মেন গেট ছিল, তার ভেতরে আবার আরেকটা গেট ছিল। মেন গেট তালা মারা থাকতো সবসময়। সেই গেটের ওইখানে আমার আম্মা ছাদে গেছে কাপড় রোদ দিতে। তখন দেখে আমার নানার দেখছে, নানা আমার বড় খালা গেছে। যাওয়ার পরে দেন তারে নিয়ে আসার জন্যই করে। পরে তখন কি আপনি হয়ে গেছেন? তখন আমি হয়ে গেছি অলরেডি। তারপরে আসার পরে বাসায় নিয়ে আসে। আসার পর অনেক বুঝানো সুঝানো হয় যে তুই যাইস না, যাওয়ার দরকার নেই। তখন আবার যে আমি ছোট মানুষ, আমি আবার বুকের দুধ খাইতাম না, তার জন্য আম্মা আবার তোলা খাওয়াইতে হতো। 2 দিন কিনে দিলে 3 দিনের মাথায় সবার একটু খারাপ লাগতো। তখন আম্মা আমার সহ্য না করতে পারে, দেন আমার সে চলে গেছে আমার আব্বার কাছে। ওরকম করতে করতে 3টা বছর পার হয়ে যায়। 3 বছরের মাথায় আমার আরেকটা ভাই হয়, আমার যে ছোট, তার নাম হচ্ছে তুষার। ও হওয়ার পরে আর কি
ও হয়েছে, তারপর আম্মা চেষ্টা করছে যে না আমি সংসার করি। এরকম করতে করতে 6টা বছর পার হয়ে যায়। আম্মা অনেক কষ্ট করে, খাওয়ার যেরকম খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, সবকিছু আম্মা মাঝে মাঝে বলে যে না খেয়ে এরকম দিন পার করছি আমি। অনেক কষ্ট করে যখন দেখে যে না নিজের কষ্ট সহ্য হয়, বাচ্চা দুইটার কষ্ট সহ্য হয় না, তখন একদিন আম্মা এরকম করে একদিন হঠাৎ করে না আমার আব্বা নিয়ে যায় আমার বড় ফুপু, যে সে আবার আপনার জামালপুরে থাকে, বড় ফুপুর কাছে নিয়ে যায়। বড় ফুপুর কাছে নিয়ে যাওয়ার পরে বড় ফুপু বলে যে এখানে থাক, এটা করুক। আমার আব্বা ওই যে বললো যে তুমি থাকো আমি আসতেছি, এই বলে আমার আব্বা নাই এরকম করে 5 মাস মানে বিভিন্ন জায়গাতে রেখে দিয়ে করতো এই 5 মাস। আচ্ছা, এই যে বড় যে মা, আপনার তো বড় মাই হবে সম্পর্কে, সৎ মা, তো উনি কি করলেন এরপরে? উনি অ্যাকচুয়ালি কি করবে, ও পারতো না, কারণ উনি ওনার বাপের বাড়িতে লাস্টে থাকতে হতো। আমার ফ্যামিলি কেউ মানিয়ে নিছিল না তারে। আচ্ছা আচ্ছা। আমার যে গোষ্ঠী ছিল তারা কেউ মানিয়ে নিত না, তারা কেউ পছন্দ করতো না, দেখতে প্লাস কালো ছিল আর তেমন একটু সুন্দর ছিল না আর কি, তার একদমই পছন্দ করতো না। তারপর আব্বা দুই দিকটাই যাইতো আসতো ই করতো, কিন্তু এই যে আমার যে ফালায় রাখতো। আর আমার আব্বার খুব আদরের মেয়ে ছিলাম আমি, আমার আব্বার ফার্স্ট মেয়ে ছিলাম আমি। তো আব্বা রেখে গেল ঈদের একটা দিন, ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন আমার আব্বা আসছে, এসে দেখে আমার আম্মা ফুপু কাপড় টাপড় কিনে দিছে, কিন্তু ঈদের দিন আমার তো একটা থাকে যে আমার বাচ্চা দুইটার কিছু কাপড় টাপড় নিয়ে আসবে, দেখে যে আমার আব্বা একেবারে শূন্য হাতে আসে। মানে আপনারা তখন এক ভাই এক বোন? হ্যাঁ, এক ভাই এক বোন। তখন তুষারের বয়স মনে হয় 4-5 মাস, 5 মাস না কয় মাস যেন হবে এরকম। আমি একটু বড় হয়েছি, একটু আমার একটু মনে আছে যে আম্মা আমার চাঁদ রাতের দিন আমার হাতে মেহেদি দিয়ে দিছিল, এতটুক জাস্ট আমার একটু মনে আছে। জীবনের প্রথম স্মৃতি বলা যায়, মনে হয় জীবনের প্রথম স্মৃতি। পরে আমি আমার আম্মার সাথে পরে ওইখানে থাকার পরে আমার আব্বা আমার নিয়ে আসে, আমাদের সবাই নিয়ে আসে ঈদের পরে 2 দিন পরে। মানে এরকম ছিল সে কারোর সাথে ভালো সম্পর্ক রিলেশনটা সে রাখতে পারে নাই তার জেদের কারণে। ওরকম দৌড়াদৌড়ি করতে করতে 6 বছর পার হয়ে যায়, তার ব্যবসা ট্যাবসা সব শেষ হয়ে যায়। মানে এই গার্মেন্টস এর ব্যবসা সমস্ত কিছু শেষ হয়ে যায়। সে এই দিক যায় ওই দিক যায়, শুধু দৌড়াদৌড়ি করে, মানে দৌড়াদৌড়ি করে এর নিয়ে পলায়, শুধু এদিক পলায় ওই দিক পলায় করতে করতে তার সব শেষ। তখন আমার আম্মারে নিয়ে উনি করে কি বাসায়, মানে আমার নানা বাড়ি নিয়ে যাইতে থাকে রিক্সায়। শুধু আম্মারে বলে কি আমার না কিরকম জানি ভয় লাগতেছে, যে এই দেখাই মনে আমার শেষ দেখা, মানে শিয়ালের কাছে মুরগি বড়া দেওয়া আর কি, এরকম একটা ব্যাপার, যে আমার এরকম লাগতেছে। তখন আম্মা করে কি কিছু বলে না। আম্মা বাসায় আসে, আম্মা খুব ত্যক্ত হয়ে যায়, তার ব্লাউজ ছিঁড়তে ছিঁড়তে হাতের মানে হাতা কাটা, ম্যাগি হাতার হয়ে যায়, হাতা কাটা হয়ে যেত সিলাই সিলাই পড়তে পড়তে, মানে সে অনেক কষ্ট হয়েছে, অতিষ্ঠ হয়ে গেছিল। তারপরে সে চলে আসে, আসার পরে বাসায় দিয়ে যায়। তখন দিয়ে যাওয়ার পরে আব্বা দিয়ে আমি আসতেছি 2 দিন পরে আসতেছি, মানে ওনার এটা একটা ডায়লগই ছিল 2 দিন আসতেছি, এটা বলে আর তার কোনো খবর ছিল না। তার কিছুক্ষণ পরেই না আম্মা সকালে গেছে, দুপুরবেলা টিএনটিতে ফোন দেওয়া হয়, আমার খালু আবার বিকেএসপিতে চাকরি করে। আপনার কোথায় রেখে গেল আপনাদেরকে? আমার নানা বাড়িতে। নানা বাড়িতে, ওকে। নানা বাড়ি কোথায় ছিল? নানা বাড়ি ছিল ধানমন্ডিতে, ধানমন্ডিতে। বড় খালা থাকতো বিকেএসপি কোয়ার্টারে থাকতো আর কি। তখন ওনার কাছে ফোন করা হলো যে ছায়া চলে আসছে আর কি, বাসায় সবাই ছায়া বলতো আমার আমারে, যে ছায়া চলে আসছে, যে ছায়া চলে আসছে। শুই না আমার বড় খালার 1 মিনিটও লেট করে নাই, সে সোজা চলে আসছে। আসার পরে আমার আম্মারে বললো কি তোর কি এখনো কি ইচ্ছা আছে কামালের সাথে সংসার করা? তা আমার আম্মা বললো কি যে কি করবো, 2টা বাচ্চা হয়ে গেছে, না তুই যদি জীবনে বাঁচতে চাস তাহলে তুই আমার সাথে চল, আমি এখন রেখে দেবো। তোর কি ওর লিগে মায়া লাগে? দেখলে মায়া লাগে, না দেখলে মায়া লাগে না, মানে মা অতীতা হয়ে গেছে। তখন আমার নিয়ে চলে গেল বাসায়। বাসায় যাওয়ার পরে আমার নিয়ে সোজা বিকেএসপি চলে গেল। বিকেএসপি গেটে আবার বলে গেল দারোয়ানের কাছে যে কামাল নামের কেউ যদি আসে যে আমার বাসায় যাবে তাকে ঢুকতে দিবা না, বলে দিল। আমাদের 2 ভাই বোনকে নিয়ে আমার খালা মাইক্রোতে করে নিয়ে চলে গেল বাসায়, ওই বিকেএসপি কোয়ার্টারে আমরা চলে গেলাম। আমার আব্বা আবার কি মনে করে যেন সেদিনকে রাত্রেই চলে আসছে, বাসা আসছে রাত্র তখন মনে হয় 10:30 বাজে। আসার পর নানুর কাছে জিজ্ঞেস করছে যে ওরা কোথায়, কান্তা তুষার ওর আম্মু কোথায়? আমার নানি বলছে যে ওরা তো বিকেএসপি চলে গেছে, তোমার কাছে আমার মেয়ে দিব না। বলার পরে আর কি, এটা আপনার আব্বাকে বলছে? হ্যাঁ, আমার আব্বাকে বলছে। আমার আব্বার মাথা খারাপ হয়ে গেছে, সে তাড়াতাড়ি গেছে আমাদের জন্য নাকি দুধ নিছিল, কাপড় টাপড় অনেক কিছু কেনাকাটা করে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে গেটে গেছে, যাইতে যেতে রাত্র 12টা বেজে গেছে, অনেক দূর তো ঢাকা থেকে এসে যাওয়া। ওইখানে যাওয়ার পরে রাত 12টা বেজে গেছে। যাওয়ার পরে ওই গেটে গিয়ে বলছে যে আমি আকরাম ড্রাইভারের বাসায় যাবো, ওনার বাসায় যাবো, আকরাম সাহেবের বাসায় যাবো। আপনার নাম কি? বলছে কামাল। তাহলে আপনাকে ঢুকতে দেওয়া যাবে না, আপনাকে এর ভিতরে ঢুকা নিষেধ। এখন যার গেস্ট উনি মানা করছে। আমার আব্বা অনেক কান্নাকাটি করে, মানে যখন শুনছি অনেক খুব খারাপ লাগে যে আব্বা অনেক কান্নাকাটি করছে, কিন্তু এটা ওনার কারণেই হয়েছে। অনেক কান্নাকাটি করার পরে সে ভোর 5টা পর্যন্ত ওইখানটায় বসে থাকে যে আমার বাচ্চা 2টার জন্য এত কিছু আমি নিয়ে আসছি,
তারপর তার ঢুকতে দেওয়া হয় না। অনেকবার দারোয়ান বাড়ির সামনে গিয়ে নক করে যে আপনার বাসায় লোকটা তো এখন তোর বসা, কিন্তু ঢুকতে দেওয়া হয় না। উনি একটু স্ট্রিক্ট ছিল, আমার খালাটা বেশি স্ট্রিক্ট ছিল, অনেক শক্ত। সে নিয়ে যাওয়ার পরে তাকে নিয়ে বাসায় মানে আমার আব্বা ব্যাক করে আসার পরে তার কিছুদিন পরেই, মাসখানিক পরে আমার আম্মার সাথে আমার আব্বা ডিভোর্সের কাগজটা আমার আব্বার কাছে চলে যায়। মানে কি আপনার মা ডিভোর্স দিয়ে দেয়? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেওয়ার পরে তখন আর কি ওরকম পর্যায়ে যাইতে যাইতে মানে আমার ভাইয়ের বয়স তখন 10 মাস। তারপর ডিভোর্স হওয়ার 3 মাস পরে আমার আর কি আরেক জায়গায় বিয়ে হয়, মানে আমার বড় খালার দেবরের সাথে আমার বিয়ে হয়। আপন দেবর কি মানে আমার দাদা আবার 2টা বিয়ে করছিল। বুঝতে পেরেছি। যাই হোক, দেবর হয় সম্পর্কে। দেবর কি অবিবাহিত ছিল? হ্যাঁ, উনি আনম্যারিড ছিল। বিয়ে করার পরে তখন আর কি বিয়ে হয় 4-5 মাস পরে আর কি আমার তারা নিয়ে যায়, কিন্তু আমাদের দুজনের রেখে যায়। যখন আমার নানা বাসায় রেখা যায় তখন আমার বয়স ছিল 3.5 বছর, তুষারের বয়স ছিল 10 মাসের। আমরা দুজনই অনেক ছোট। ওই টাইমটা এরকম একটা সময়, এরকম একটা পর্যায়ে হয় যে আমার কাছে বলা হয়, আমি তো ছোট, আমি অত বুঝি না, আমার ভাই তো আরো বোঝে না, আমার ভাইটা ফিটার খায়। আমার বলা হয় যে তোমার আম্মু বিদেশ গেছে, বাহিরে গেছে। যখন বাহিরে যাওয়ার কথা বলা হয়, আমি মা চলে যাওয়ার পরে মানে প্লেন দেখলে বুঝতাম না, তো প্লেন দেখলে কান্নাকাটি করতাম, খুব কান্না করতাম যে আমার আম্মা বিদেশকে, নানু দেখো যে আমার আম্মা যাইতেছে। এরকম একটা অবস্থা হইতো। আর ও তো আমাদের দুজনের না ডিভাইড করা হলো, ভাগ করা হলো, যে বড় খালা নিয়ে গেল ওনার 2টা মেয়ে, সে নিয়ে গেল তুষারকে, আর আমার রেখে দিল আমার নানা। দুজনকে রেখে দিল। আর ওইখান দিয়ে নাকি পরে শুনছি যে আমার আব্বার বুক ছাড়া আমি ঘুমাইতাম না। আমার আব্বা নাকি খুব অসুস্থ হয়ে পড়ে যে মারে তুই আমার ঘুমটা কিভাবে কেড়ে নিয়ে গেলি। আমার আব্বার খুব আদরের মেয়ে ছিলাম আমি। যখন তার নিয়ে যাওয়া হয় আমার মানে আমি বুঝতাম না, অনেক কান্না করতাম, প্রচুর কাঁদতাম যে আমি আম্মার কাছে যাবো, তোমার আম্মু বিদেশে গেছে, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবে। এরকম করে আর কি চলতে থাকে। পরে শুরু হয় মানে আমাদের লাইফের সেকেন্ড পার্ট শুরু হয়ে যায় আর কি, জীবনের সবচেয়ে কষ্টময় দিনগুলো আছে না, তখনই আমাদের শুরু। মানে আপনার সেকেন্ড বাবা যে বিয়ে করলো সে তার কথা রাখলো না, সে কথা কি তার ফ্যামিলি তখন আর কি, আমার আম্মার 2টা বিয়ে হয়েছে, নিয়ে গেল। আর আম্মাও তো ওইখানে গিয়ে পুরাই বুকের বাচ্চা 2টা রেখে গেছে। আমার আম্মা তো খুব পেরেশান, তার সাথে খুব টর্চারিং হওয়া শুরু হইলো ওইখানে। আর উনি কিছুদিন পরেই মানে বছর 2 পরে বাইরে চলে যায়। আমার যে আব্বা ছিল উনি বাইরে চলে যায় আমাকে নিয়ে আর কি। তারা বলে যে বাচ্চা 2টা রেখে যে মাঝে মাঝে আসতো আর কি, আম্মা আসলে বলতো যে তোমার আম্মু বিদেশ থেকে আসছে, এরকম বলা হইতো আমারে। আমার বলতো, আমার বেশি একটা করতো না, কিন্তু কষ্ট করতো আমার ভাইটা। ফিটার খাইতো, তো ফিটার দুধ কিনা লাগবে দেখে দুধ বাদ দেওয়া হলো। তার দুধটা বাদ দেওয়া হলো, তাকে চিনির পানি খাওয়ানো হইতো। যে তুষার তুমি কি খাইছো, কথা যখন বলা শিখছে তখন বলতো গরম পানি চিনি, মানে এতটুকু কথা সে বলতে পারতো। মানে এরকম কষ্টগুলো আমরা করছি। ওর বয়স যখন 5 বছর হইলো, ওর একটা স্কুলে দেওয়া হলো। আমরা চলে আসলাম ধানমন্ডি থেকে, আমাদের বাড়ি করা হলো সাভারে, নানা বাড়ি করলো এখানে। প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটি বিষয় একটু বলে রাখি, আপনারা আজকে কান্তার জীবনের গল্প এখানে শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920-তে, এবং কান্তার জীবনের গল্প আপনারা আশা করছি শেষ পর্যন্ত শুনবেন। এই ভিডিওটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফেসবুকে। আরেকটি বিষয় আপনাদেরকে একটু অ্যানাউন্স করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে বই মেলাতে এবার জীবনের গল্প নামে একটি বই বের হয়েছে, হ্যালো 920 9টি সেরা গল্প এবং একটি অপ্রকাশিত গল্প, রেডিওতে যেটা প্রচার করা সম্ভব হয়নি, এই গল্পটি নিয়ে। এবং এই বইটি আপনারা পাচ্ছেন 122 নম্বর স্টলে। আগামীকাল অর্থাৎ আজকেই বলা চলে বৃহস্পতিবার ঠিক বিকেল না সন্ধ্যা 6টায় আমি কিবরিয়া ওখানে থাকবো, এবং আশা করছি যারা হ্যালো 920 অনুরাগী আছেন তারা বইটি কালেক্ট করবেন এবং আপনাদের সাথে আমার দেখা হবে। বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 150 টাকা। আমরা আবারও ফিরছি কান্তার জীবনের গল্পে। হ্যাঁ, কান্তা যেখানটায় ছিলাম আমরা। তারপরে আর কি আমরা একটু বড় হই, আমাকে নিয়ে আসলে আমাদের নেওয়া হলো আর কি, এখানে বাড়ি করা হলো। খালা তো কোয়ার্টারই থাকে। তখন তুষারের বয়স মানে 5 বছর পুরো হয় না আর কি, ওর স্কুলে দেওয়া হলো। সকালবেলা 2টা রুটি দেওয়া হইতো, তাও ঝোলা গুড় দিয়ে খাইতে দেওয়া হইতো আর কি। ছোট মানুষও খাইতো, তাই খাইতো, ছোট মানুষ বুঝতো না অত কিছু, ওইটাই খাইতো। খাওয়ার পরে আর কি ওই খাইতো, খাওয়ার পরে বাচ্চাটার স্কুলে দেওয়া হইতো। তার 2টা মেয়ে ছিল, খালাতো বোন ছিল 2টা, ওদের 2জনকে নেওয়া হইলো। ওরাও স্কুলে যাইতো, ওদেরকে টিফিন দেওয়া হইতো, প্লাস তাদের খানা মানে তাদের খাওয়ার জন্য, বাইরে খাওয়ার জন্য টাকাও দেওয়া হইতো। মানে এরকম ভেদাভেদ ছিল আমাদের ভিতরে। আর আমাকে একটা সরকারি স্কুলে ভর্তি করে দেওয়া হলো, প্রাইমারি স্কুলে, রেডিও কলেজ প্রাথমিক স্কুলে ভর্তি করে দেওয়া হলো আমাকে। তারপরে আমাকে বললো ওই আমার বাইরে
ওর জন্য আর কি আমাকে স্কুলে তো কখনো টাকা দেওয়া হইতো না। আমাদের 2 ভাই বোনের স্কুলে সবাই তো স্কুলে খাইতো, আমাদের শখ যে স্কুলে সবাই খায় আমরাও খাবো, এরকম থাকতাম। আর আম্মা তো মাঝে মাঝে খুব হইতো। আমরা যখন সাভারে চলে আসি তার কিছুদিন আগে আমার একটা ভাই হয়, আসার মাস খানিকের মাথায় আমার ওই ঘরে একটা ভাই হয়, নাম হচ্ছে সাইফুল আলম শুভ। ও হওয়ার পরে আমার আর কি খুব একটু তখন আর কি একটু আমার একটু কষ্টটা একটু দূর হইলো, একটা বাচ্চা সাথে পাইছে, মানে ওই আমাদের দুজনে একটু কষ্ট দূর হইলো। কিন্তু আমাদের দুজনে কি করা হইতো, মারা হইতো, কিছু হইলেই পান থেকে চুন খুশলে মার দেওয়া হইতো, এরকম পরিমাণে মারতো। কেউ কারো মার সহ্য করতে পারতাম না। যেমন ধরুন বেড়াইতে আসছে সবাই, ও আসছে, তুষারও আসছে, একটু কিছু হইলো বাসায় কে মারতো? বাসায় মারতো, নানিরা মারতো, খালারা মারতো, সবাই মারতো, সবাই মারতো। সবাই মারতো। মারতে হলে একজন মারতে হলে 2-3 জন একসাথে আসতো। আচ্ছা, এরকম মারতো। যদি ওকে মারতো তাহলে আমি তো মেয়ে মানুষ, আমার তো বাড়িতে যেতে দিত না, তাই আমি করতাম বাথরুমে বসে বসে কাঁদতাম। মানে আমার খুব খারাপ লাগতো যে আমার ভাইটারে মারতেছে, আর একজন মারলে পরে তার খানা বন্ধ, ওই দিন দুপুরের খাবার বন্ধ, এরকম হইতো। তো স্কুলে যাই, তো স্কুল থেকে আসলে ছোট মানুষ 12টার সময় স্কুল থেকে ছুটি হইতো, আসার পরে ঘরের যত ফার্নিচার ছিল সম্পূর্ণ মোছানো হইতো, ওটা দিয়া মোছানো হইতো। ওই টাইমে নিজের কাপড় নিজে ধুয়ে পড়তো। এটা আপনি জানতেন কিভাবে? আপনি তো অন্য বাসায় থাকতেন। আমি জানতাম, ও আমার ভাই গেলে আমার কাছে সব বলতো। ওকে, বলতো, ছোট মানুষ। তো তারপরে হঠাৎ করে একদিন করে কি খালা বাড়ি করে চলে আসে আমাদের এখানটাই, মানে বাড়ি করার পরে সে চলে আসার পরে আমাদের নিয়ে, মানে আমরা একসাথে থাকা, মানে নানি তো আলাদা খাইতো। ও এর মাঝখানে আবার কি হয়, আমার নানা সে আবার কি করে, আমাদের কাজের মহিলার বিয়ে করে। কাজের মহিলাকে বিয়ে করে? মানে আপনার নানু থাকা অবস্থায়? আমার নানু দেখতে অনেক সুন্দর, তার মানে কাজের মেয়ে ছিল। যে তুমি তো একটু অসুস্থ, কিছু হইলে বলতো যে তুমি তো একটু অসুস্থ, একটু। আমার নানির খুব মার ধর করতো আমার নানা, অনেক রাগী ছিল, খুব মারতো, আমরা ভয়ই বাঁচতাম না। একদিন আমার মনে আছে যে দুধ ভাত খায় না বাচ্চারা, সবাই মিলে আমের দিন ফজলিয়াম বাসায় নেওয়া হয়েছিল, দুধ ভাত খাবি? আমার নানা আমার বলতেছে, ডরে মানা করতে পারিনি। সে কি করছে, যে বলছি হ্যাঁ, ওই কারণে ওই আধা কেজি দুধের ভিতরে একটা আম, এত বড় একটা আম আমারে দুধ দিয়ে ভাত দিছে, সব খাবি। আমার নানা এতই ছিল যে আমি বলতে পারতেছি না যে আমি খাইছি কিংবা খাইনি, ভয়ে। পরে করে কি, সে ওইটা অনেক জোর করে সবগুলা খাওয়ায়। তখন আমি বয়স মনে হয় 5 বছর হয়নি। ওইটা আমাকে জোর করে খাওয়ার পরে আমার অবস্থা খারাপ, ওই দিক দিয়ে আমার নানি কান্নাকাটি শুরু করে দেয়। আমার আবার অ্যাজমার সমস্যা ছিল, ঠান্ডা শ্বাসকষ্ট দেখা যেত। ওই শ্বাসকষ্ট উঠলে ঠান্ডায় তো দম ছাড়তে পারতাম না, তখন ওই আমার নানা করতো নাক মুখ চাপ দিয়ে ধরতো, মানে এমনি দম ছাড়স কেন, তাই এরকম করে চাপ দিয়ে ধরতো, মুখ চাপ দিয়ে ধরতো, যে নিঃশ্বাস নিতে দেবো না। তাই আমার নানি আমার কোথায় মারা যাবে তো, কি করেন আপনি? তারপরে আর আমরা যখন বড় হয়েছি দেখি নাই কখনো আমার নানিরে একসাথে এক বিছানায় ঘুমাইতে। পরে ওই কাজের মহিলা বিয়ে করার পরে প্রথমে মহিলাটা ভালোই থাকে, তো ওনার নিয়ে আমরা সাভারে বাসা বাড়ি করার পরে চলে আসি এখানে। তারপরে আসার কিছুদিন পরেই আমার নানির সাথে, আমার নানার সাথে একটু সমস্যা হয়। ওই মহিলার কি সবকিছু নিজের আওতায় নেওয়ার চিন্তা ভাবনা করে। হ্যাঁ, উনি আবার আমার নানিকে দাদু বলতো। আচ্ছা আচ্ছা, বলতো দাদু, ওই মহিলা না, একটা মহিলা আছে, ওই মহিলা আমাকে এই বুদ্ধি দিছে, এটা করছে, ওদের কথা কান দিস না। আমার নানি খুব আদর করতো রে, যে ছোট মানুষ বুঝে না। ওনার আগে একটা বিয়ে হয়েছিল, একটা বাচ্চা ছিল, তারপর ওনার সাথে বিয়ে হয়। বিয়ের পরে ওইটা নিয়ে অনেক কিছু হয়। পরে ওই মহিলারে নিয়ে মানে থাকবে বাসায়, অনেক গ্যাঞ্জাম হয়, অনেক কিছু হয়। হওয়ার পর আমার বড় খালা, আমার নানি, আমি, আমার ছোট 2 খালা ছিল, বিয়ে হয় নাই। ওই ছোট খালা 2টাকে নিয়ে আর আমাকে নিয়ে চলে যায় বিকেএসপিতে। আমার বড় খালা এসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওইখানে মাসখানিক থাকি আমরা। থাকার পরে এখানে সালিশ হয় আপনাদের ওইখানে। আমাদের এখানে আবার একটা বিচার হইতো। একজন মাতবর ছিল, তার নাম ছিল গফুর মাতবর, সে আর কি বিচার টিচার করতো। ওনার কাছে বিচার, ওনারা গিয়ে আমার নানা গিয়ে বিচার দিল যে উনি তো চলে গেছে, এখন আমি কি করবো। ওনারা সবাই মিলে বলছে। তারপর চলে গেছে, আমার নানুর বড় নানু চলে গেছে। হ্যাঁ, উনি চলে গেছে, তাহলে উনি তো চলে গেছে, এখন আমি কি করবো, আমার তো কিছু করার নেই। আপনারা আইসা বারবার আমার বলেন, না উনি তো বাড়ির আবার জমিটা কেনার সময় আমার নানা আবার কি মনে করে যেন আমার নানির নামই দিছিল, জমিটা তার নামে রেজিস্ট্রেশন করা হয়। তা আমার নানিরে নিয়ে তারা আর কি চলে আসলো বাসায়। ওইখান থেকে ওনারা বিচার টিচার করবে, তার জন্য বাসা আসতে হলো। এরপরে হয় কি, অনেক মারামারি হয়, অনেক গ্যাঞ্জাম হয়, মানে বিশাল বড় একটা গ্যাঞ্জাম। সেখানে মারামারি হয়। আমরা ছোট ছিলাম, আমাদের আনে নাই। আর খালার একটু বড় হয়ে আসছে, মেয়ে এরকম বয়স হইতেছে, এইসব মেয়েদের আনাও ঠিক না, এর জন্য আনতো না। তখন দেখা যেত কি বাসার ভেতরে ওই ওনারা এখানে গ্যাঞ্জাম হইতো, বাসায় গেলে সবাই যখন কথা বলা বলি করতো, তখন বুঝতাম যে কিছু একটা হয়েছে। তো ওনারা সবাই বলার পরে বিচারে রায় হইলো যে নিয়ে আসতে হবে,
আমার নানিকে নিয়ে আসতে হবে। ওইখান দিয়ে করে কি আমার নানির আসার আগে ঘরে বড় বড় পাতিল ছিল, ঘরের কাছের জিনিস ছিল, সব বিক্রি করা শুরু হয়ে যায়। মহিলা সব বিক্রি করে দেয়। বিক্রি করার মানে হলো কি সব বিক্রি করে দিয়ে সব শেষ করে দিয়ে আর কি উনি চলে যাবে, জায়গা তো আর পাইতেছে না। ওকে, মানে উনি যা যা পাবে বিক্রি করে দিয়ে নিয়ে চলে যাবে, যতটুকু পারবে সে বিক্রি করে নিয়ে চলে যাবে। জমি মানে ওই জিনিসপত্র সব বিক্রি করে চলে গেল। তারপর আমরা মানে আমার খালা আসলো, খালা এসে দেখলো যে বাসায় কিছু নাই, সবকিছু দিয়ে উনি আবার করলো কি ওনার কাছে 200 কয় টাকা যেন ছিল, ওই টাকা দিয়ে সে আমাদের কিছু কিছু আংশিক বাজার করে দিয়ে চলে গেল। জি। সে চলে যাওয়ার পরে মানে এরকম করে ওই পরবর্তী দেখা গেল বড় খালা চলে আসছে বাড়ি করে, যে আম্মা একা থাকে আমি চলে আসবো। সে চলে আসলো, আসার পরে সিদ্ধান্ত হইলো যে নানির অর্ধেক জমি বিক্রি করে দেবে। জমি বিক্রি করে মানে জমি বিক্রি করার চিন্তা ভাবনা করা হলো যে উনি যতদিন জীবিত আছে সে তারটা বিক্রি করে চলতে থাক। তারপরে জমিটা বিক্রি করার কথা শুনে আমার আব্বা বিদেশ থেকে আসে। উনি আসার পরে দেখা যায় উনি আসার পরে মানে আর কি আমাদের সামনে যেতে দেয় না। তার আগে কয়েকদিন আগে আমার পাঠিয়ে দেওয়া হলো আমার দাদা বাড়ি, আমার আব্বার কাছে পাঠিয়ে দিল। 19 দিন ছিলাম। 19 দিন আমি প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে পড়ি, প্লাস খাওয়া দাওয়া একবারে বন্ধ হয়ে যায় আমার। তারপরে আমার নানি আবার গিয়ে নিয়ে আসে। আমার আম্মা আসে, বাসায় আসলে দেখে ভালো লাগে না তার, আমাদের দুজনের জন্য খারাপ লাগে। তো দেখা গেল আমার আম্মারে নিয়ে ওই আম্মারে বলে যে ঠিক আছে তাহলে আমি গিয়ে কান্তা তুষারে নিয়ে আসি। তো আমাদের দুজনে নিয়ে আসলো বাসায়। আসার পরে দেখলো ওই আমার আব্বা দেখলো, দেখে আর কি উনি আমার ওনার সাথে কথাটা তো হইলো। হওয়ার কিছুদিন পরে আর কি জমি রেজিস্ট্রি করলো, আর কি ওই জমিটা রেজিস্ট্রি করলো, ওনার নামই রেজিস্ট্রি করা হলো। আর আমরা তখন চলে আসলো কি আমাদের এলাকায় একটা রুমে ভাড়া চলে আসলো আর কি। আমার ফুপুর একটা বাড়ি আছে, ওই ফুপুর একটা বাড়ি আছে, ওই বাড়িতে চলে আসলো। আসার পরে আর কি তখন তো আমার চোখের সামনে যে যা করতো তাই তো দেখতে পারতো। তারপর আম্মা করলো কি যে তাড়াতাড়ি করে বাড়ি করার চিন্তা ভাবনা করলো যে বাড়িটা করে ফেলি। ততদিনে কি আপনার দ্বিতীয় বাবার ঘরে কোনো সন্তান আপনার মায়ের? হ্যাঁ, একটা ছেলে আছে তখন একটা ছেলে। হ্যাঁ। আর হঠাৎ করে লেখাপড়া বন্ধ করে দেওয়া হলো, কারণ কারো কাছে তো এরকম পরিমাণ টাকা নাই যে আমাদের 2 ভাই বোনের পড়াবে। মানে লেখাপড়া বন্ধ করে দেওয়া হলো মানে? হ্যাঁ, কারণ হঠাৎ করেই মানে আমি 7 উঠলাম আর আমার ভাইটা 5 পর্যন্ত পড়লো, আমাদের দুজনের একসাথে বন্ধ করে দেওয়া হলো। তখন আপনার নানু বাড়িতে? হ্যাঁ, নানু বাড়িতে, দুজনই নানু বাড়িতে, নানুর কাছে থাকি। এটা কি আপনার মা জানতো? হ্যাঁ, আম্মা জানতো এবং বাড়ি করার চেষ্টা করতেছে তখন বাড়ি করার চেষ্টা কি মানে তখন বাড়ি করব যে কাছে থাকলে তো মেয়ে দুইটা বাচ্চা দুইটা দেখতে পারবো, কেউ মারধর করলে দেখা যেত, মারতো প্রচুর পরিমাণ মারতো, মারলে পায়ের এগুলো সব ফাইটে যেত, ফাইটে রক্ত বেড়ে যেত। যে রুল ছিল আমাদের 2 ভাই বোনের পিটানোর জন্য বড় একটা রুল বানানো হইতো, রুল বানানো ছিল, তেল দেওয়া ছিল, রাখতো, বড় খালা মারতো, মারলে বড় খালাও মারতে, সাথে দেখা যাচ্ছে খালারাও মারতেছে, খালা তো বোনেরাও মারতেছে, তেমন দেখা যাচ্ছে ওই যে নানুও মারতেছে। একটা অসুস্থ সম্পর্ক সন্তানের জন্য কতটা ভয়াবহ হতে পারে সেটার মোটামুটি একটা চিত্র আজকে আমরা অনুষ্ঠানের প্রথমার্ধে দেখে ফেলেছি। এবং একই সাথে বলতে হচ্ছে যে কান্তা জীবনের গল্প বলতে এসছে এখানে, কান্তার জীবনের গল্প কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। লাইক দিতে ভুল করবেন না। যেখানে ছিলাম আমরা কান্তা, তারপর আমরা পরে আর কি একটু একটু বড় হওয়া শুরু হইলো, যেন দেখা গেল যে কারোর সাথে মেশা যেত না, মিশতে দিত না, মানে কারোর সাথে কথা বললে তারা সবাই যদি এই কথাটা তো বলতো তার মাঝখানে আমাদের দুজনে সরাই দেওয়া হইতো। এরকম করে থাকতে থাকতে একদিন হঠাৎ করে আম্মা আর কি বড় হয়ে আসি, তখন মনে হয় বয়স আমার 13 কি 14 বয়স। তারপরে আমি আর কি হঠাৎ করে রাগ টাক করে একটা চাকরি নেওয়ার চিন্তা ভাবনা করি, যে বাসায় বসে আছে কেউ সবাই বলে খাওয়াইতে পারবে না, তাই রাগ করে বাসায় থেকে রাগ করে যায় ইপিজেড একটা গার্মেন্টস এর জব নেই, যেমন আপনার A1 নাম ছিল ওইটার, ওইখানে একটা। কত বছর বয়সে? তখন আমার বয়স 14 বছর, ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা হয়নি। তখন চলে যাই ওইখানে, যাওয়ার পরে মানে বয়স একবারই কম ছিল, বায়ারটার আসলে ছুটি দিয়ে দিত, যে বাচ্চা ছোট মানুষ, তো বসে বসে রাইটারম্যান ছিলাম, আমি বসে বসে লিখতাম, এতটুকু কার্ডের ভিতরে নাম্বারগুলো লিখতে হইতো। তো ওই কাজটা করতে লাগলাম, এমন করতে করতে 1 বছর পার হয়ে গেল। হঠাৎ একদিন আমাদের বাসায় আমার আম্মা করলো কি, ওনাদের সাথে ঝগড়া হওয়ার পরে মানে আমার নানির সাথে একটু ওর কথা কাটাকাটি হওয়ার পরে আমার বড় খালা চাল করে আমাদের দুজনে পাঠিয়ে দিল। আমার নানিকে স্যার থাকতে দিবে না, তা আমার আম্মা পাঠিয়ে দিল আমার চাকরির বয়স 1 মাস। ও যেদিন আমি চাকরিতে জয়েন করি সেদিন আমার পা দুইটা অনেক ফুলে যায়, মানে পানি আইসা পুরা পা ফুলে যায়, আমার রিমোটিক ফিভারটা ধরা পড়ে, যে রিমোটিক ফিভার হয়েছে। তো ওইটার জন্য আমরা ওই দিন ছুটি হবে রাত্র 9টা, মানে 9টা বাজার 20 মিনিট আগে আমার নিয়ে হাসপাতালে ভর্তি করলো। আপনার শ্রীপুরে একটা হাসপাতাল ছিল, নাগরিক হাসপাতাল, ওখানে ভর্তি করে রেখে আসলো। তারপর আম্মা কি করবো, আম্মা তো চিনে না, তারপর আম্মা গেল, তার সাথে খালু গেল, যাওয়ার পরে বললো যে না ওরে নিয়ে যাবো। এখন আম্মা কয় এত অসুস্থ মেয়ে আমি নিয়ে কি করবো। তা আমার পরের দিন নিয়ে আসলো, কিন্তু আমার আম্মার না শুধুমাত্র মনে হয় 5 টাকা খরচ হয়, জাস্ট ইসে যা অফিসটা গেছে রিক্সা দিয়ে, ওর জন্যই 5 টাকা মাত্র খরচ হয়। আমার সম্পূর্ণ বহন করে ওই অফিস থেকে। ওই অফিসের যে বস ছিল নাম ছিল কিং,
কোরিয়ান ছিল তো, উনি আমার খুব আদর করতো, মেয়ের মতো আদর করতো। আচ্ছা শুধু দেখলেই বলতো বাবা বলা, কান্তা বাবা বলা, এরকম করে চলতে থাকলো। চলতে চলতে হঠাৎ করে একদিন বড় খালারা তারা আর কি ইটি করে আমার চাল টাল করে আর কি বাসার থেকে কিভাবে তাড়াইবো, এক খালা আসে, খালার বাড়িতে মেহমান আসে, ওনার গেস্ট আসে, ও বিয়ের উপলক্ষে গেস্ট আসে, ওনাদের দিয়ে আর কি ভেজালটা করে আমার বাসা থেকে একটা সমস্যা করে তারা আমার পাঠাই দিল। একটা ভাই আসে আমার পছন্দ করে, এটা আমার পছন্দ করলো কেন, এটার জন্য অনেক কিছু বইলা টিলা আমার বাসা থেকে তারাই দেয় একরকম। তখন আম্মা কি করবো, আম্মা নিয়ে আমার বাসায়, তার বাসায় নিয়ে গেল গা। আসার পর ওইখানে জব করি, আমার মানে যে স্যালারিটা আমি পাইতাম ওইটা দিয়ে আম্মা করলো কি আমার গহনা গড়া শুরু করে দিল, যে ওর জন্য একটা কিছু করি। প্রতি মাসে স্যালারি পাইতে পাইতে দেখা যেত আম্মা একটা করে গহনা কিনা দিত। এরকম করে থাকতে থাকতে হঠাৎ একদিন আমাদের বাসায় একটা টিচার রাখা হইলো, যে আমার ছোট যে ভাই শুভ, ও তখন 4-এ পড়ে, জি ও 4-এ পড়ে, ওর জন্য একটা টিচার রাখা হয়েছে। সে টিচার আসছে, টিচার দেখা আমি আবার দেখে বলতেছি ছোট মোটো তো দেখতে, আমি আবার দেখে বলতেছি আম্মা বাচ্চা কি পড়াইবো, বাচ্চারা পড়াইতে আরেকটা টিচার লাগে। উনি আবার আমার দেখে দেখে মুসকে হাসতেছে। আচ্ছা আচ্ছা। তা আমি মাঝখানে রুমে থেকে ভেঙাইতেছি, বসে বসে ভেঙাইতেছি। তা আম্মাকে দুষ্টামি করিস না, দেখবো, দেখলে খারাপ বলবো। তা আম্মা নিয়ে আসলো, এরকম করে আবার মানে উনি আমার আর দেখে না, ওই একদিনে দেখছে, দেখার পর আর দেখে নাই। তারপরে এরকম করতে করতে 1 বছর পার হয়ে গেল। 1 বছর যখন পার হলো, শুভ 4-এর থেকে 5 উঠলো। 5 উঠলো, আমিও হঠাৎ করে আমার খুব জ্বর আসছিল, আমাকে ছুটি দেয় না, এই কারণে আমি জবটা ছেড়ে দিলাম। আম্মাকে আমার জব করা লাগবে না, আমার মেয়ে তুমি বাসায় থাকো। তখন আপনি মার সঙ্গে থাকছেন? হ্যাঁ, তখন আমি আমার মার সঙ্গে থাকি, আমি আর আমার ভাই দুইজনই। পরে দেখা গেল যে ইয়ার সাথে মানে ওর স্যারের নাম ছিল মামুন, ঠিক আছে। ওনারে দেখে আমি বলি কি যে কি ব্যাপার, আজকে কি স্যার আসে নাই? কেন আজকে তো আসবে না। আমি বললাম যে আজকে থাকলে তো শয়তানি করতে পারতাম, আমি আবার শয়তানি করে এই কথাটাই বলছি। বলার পরে ওই আম্মা কইতেছে কি মার দিম তোরে। তাও গেল, আমার দেখতে দেখতে না তার ভালো লাগা শুরু হইলো, দুইজনে দেখেই ভালো লাগতো। আচ্ছা আচ্ছা। ও পরে ওনার সাথে দেখা হইতো, দেখলে মানে চোখে চোখে কথা যেটা বলা হয়, দেখলে উনি একটু ইশারা করতো, আমিও করতাম, এরকম করতে করতে দুইজনের পছন্দ হয়ে গেল। এখন আমার কথা আবার আমি আম্মারে বলতাম যে আম্মা আমার ভালো লাগে। করছি কি একদিন হঠাৎ করে রাত্রে বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, বাসায় অনেক গেস্ট আসছে, ফুপু আসছে, ফুপু ডেলিভারি হয়েছে, ফুপুরা সবাই আসছে। তো ওই টাইমে আমার ভিতরে একটা কথা হইলো কি, একটা যে কোনো একটা কথা না বলা পর্যন্ত শান্তি লাগে না। আমি এবার তাড়াতাড়ি করছি কি গেছি, পিছনে পিছনে যাই আছে না, আমি বলি কি এই সুযোগ গিয়ে বলা লাগবো। গিয়ে বলছি ভাইয়া আপনার সাথে একটু কথা আছে। কি বলেন, বলো তুমি। আমি বলেছি আপনি কি কারো পছন্দ করেন? আমি আপনার ভালো লাগে আমার। আমি ডাইরেক্টলি প্রপোজ করছি। করার পরে ভাইয়াটা আমার বললো কি তুমি কি বুঝো না? আমি না বললে কিভাবে বুঝবো? তা আমার বললো কি 2 দিন সময় দাও আমাকে, 2 দিন পরে বলি তোমাকে। আচ্ছা ঠিক আছে। মানে আপনি আগে বললেন আপনার ভালো লাগে? আমি বললাম যে আমার ভালো লাগে। উনি আবার বলতেছে না, কারণ আমাদের দেশের টিচার যদি বাই চান্স আমি বলে দিলাম, দেখে যে আমি আমার সাথে সব কথা শেয়ার করি, এই চিন্তা ভাবনা করে উনিও বলতো না। ওনারও ভালো লাগতো, ওনাদের বাড়ি আবার আমাদের পাশেই। তো 2 দিন হয়ে গেছে, উনি আর বলে না। আমার তো ভালো লাগতেছে না, উনি বলে না। তো 2 দিন পরে ওনার এক বড় ভাই ছিল, বাবু ভাই আমার দেখে মাথা হাত এরকম করে হাতে ইশারে করছে, এদিকে আসো। পরে গেছি, পরে আমার বলতেছে তুমি তো মাস্টার কই? আমাকে মাস্টার তো নাই, চলে গেছে। মাস্টার তো তোমার দেখা করতে বলছে। তা আমি বললাম যে বাড়িতে পারবো? আমাকে ভাই আমার বাসা থেকে বেরোতে দেয় না। তাহলে পাশে একটা জায়গা আছে, একটু খুব সুন্দর, একটু খোলামেলা জায়গা, তাহলে ওইখানটা আসো। তা আমি আবার কি করলাম, আমার চাচি, এই ঘরে যে চাচি, ছোট চাচি, আমি আর আমার ফুপু 3 জনে মিলে গেলাম। যাওয়ার পর তার সাথে আমার কথা হইলো। তখনই আমি আমার যে ফ্যামিলির যত সমস্যা ছিল সম্পূর্ণ বলে দিছি, কারণ শুরুতেই সবকিছু বলে নেওয়া ভালো, পরবর্তী জানলে আবার সমস্যা হবে, এর জন্য আমি সব বলছি। উনিও রাজি হয়ে গেল। আমাদের সাথে দুজনের সম্পর্ক যেদিন 3 দিন বয়স, সেদিন আমি আম্মার রাত্রে বলি কি আম্মা একটা কথা বলি। বলো। আমাকে না থাক বলবো না, পরে শুনে কিন্তু মানবো, বলো। পরে আম্মারে বললাম, আম্মাকে ঠিক আছে আমারও বলছো আর কাউরে বলার দরকার নেই, চুপচাপ থাইকো। তো চলতে থাকে। এর ভেতরে করে কি ফুপুরে এক একজন এক এক রকম পেঁচানো শুরু করে দিল। তখন চুপচাপই রইলাম। ও আসতো, ওর সাথে দেখা হইতো মাঝে মাঝে, খুব কমই দেখা হইতো আমাদের, কারণ আমরা বাসা থেকে বেরোতে পারতাম না তেমন একটা। তো মা কি মানে হ্যাঁ না কিছুই বললো না? হ্যাঁ না কিছুই বললো না, মানে আম্মুর সাপোর্ট আছে, এক ধরনের সাপোর্ট আছে। হ্যাঁ একটু সাপোর্ট আছে। আম্মা চাইতো যে কেউ জানে না জানে, আমি জানি, আমি তোমার বান্ধবী, আমার কাছে বলো, সমস্যা নেই। মা বন্ধুর মতো ছিল? বন্ধুর মতো ছিল। এরকম অবস্থা আস্তে আস্তে এরকম করতে করতে আমরা প্রায় 10 মাস আমাদের দুজনের অ্যাফেয়ার চলে। 10 মাসের মাথায় আমাদের দুজনের একটু বাড়ির সমস্যা আর কি, ওই যে আমার ফুপুরা সবাই মিলে একটু চাল করে আর কি চাইছিল আর কি আমার ফুফাতো বোনের সাথে তার বিয়ে দেওয়ার জন্য। শিক্ষিত ছিল তো, মানে ছেলেটাকে ফুফাতো বোনের সঙ্গে। উনি তখন ভিক্টোরিয়াতে পড়তো, কুমিল্লা ভিক্টোরিয়াতে পড়তো, ওদের দেশের বাড়ি আবার কুমিল্লাতে। ভিক্টোরিয়াতে পড়াশোনা করতো, 3rd ইয়ারে আর কি।
থার্ড ইয়ারে উঠছে তখন। এরকম করতে করতে শেষ পর্যায়ে আর কি ওইটা আর হয় না, ওনারা একটু গ্যাঞ্জাম করে, ওই গ্যাঞ্জামের ভিতরে আর কি আমাদের বিয়েটা হয়। মানে বিয়ে হয় কি হঠাৎ করে দেখা যায় বাসার সবাই মিলে ওই আমি গেছি আমার খালাতো বোনের সাথে ঘুরতে, বলে দিছে যে মাউনের সাথে ঘুরতে গেছে। এটা নিয়ে একটু কনফিউশন হয়ে আর কি বাসার ভিতরে খুব অনেক রকম বিরাট বড় একটা গ্যাঞ্জাম হয়ে যায়, অনেক বড় একটা গ্যাঞ্জাম হয়। তারপরে ও করে কি মানে আম্মা বলে যে মামুনরে ডাক দে, খবর দে। এটা আর কি আমার ফুপু সিনাকাকে দ্বারা ডাক দিবই আর কি, মানে উনি চাইছিল আর কি বিরাট বড় করতে জিনিসটা, কিন্তু এটা হয় নাই কা। উনি আসছে পরে, আসার পরে আম্মা বললো, আমার আবার রাগ যে আমি বলতেছি যে আমি ওর সাথে যাইনি, আমি আরেকজনের সাথে গেছি, আমার খালাতো বোনের সাথে গেছি, তোমরা কেন উল্টাপাল্টা কথা হইতেছো। আমি জিদের কারণে করছি কি রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছি, বেরোয় গিয়ে 2 লিটারের কেরোসিন নিয়ে আসছি। কেরোসিন নিয়ে এসে আমার আবার একটু রাগ বেশি ছিল, একটু রাগ ছিল, মানে খুব ছিল ভিতরে একটা, জি মানে ছোটবেলা সবকিছু মিলে আমার ভিতরে একটা খুব কাজ করতো সবসময়। তো করলাম কি ঘরে যা ছিল জিনিসপত্র, আমার আবার শখ ছিল ঘর সাজানোর, খুব শখ ছিল। আমি আবার জব করতাম যখন, তখন যে ফুল দানি টানি দিয়ে ঘরটোর ফুল টুল দিয়ে সাজাইতাম, তো ওগুলো সব ভেঙে ফেলছি নিজের উপরেই, নিজের উপরে বাইরে ভেঙে টেকা। আম্মা আবার মারছে, ওই রাগ করে আমার মারছে, অনেক মারছে, যে মানুষের কাছ থেকে শুনতে হইব কেন আমার, তুমি আবার বলো, তুমি আবার বলতো আমি তোমার মামুর সাথে ঘুরতে পাঠাই দিতাম, সমস্যা ছিল না তো। মানে মাও বিশ্বাস করে না? হ্যাঁ, আম্মাও আমাকে বিশ্বাস করে নাই। দেন ওইটা নিয়ে গ্যাঞ্জাম হয়, তখন ওই যে তুষারা ও দু একটা কথা বললে ওর কথা গায়ে লাগতো না, কারণ ও তো আমার ছোট ভাই, ওর কথা আমার কখনো গায়ে লাগতো না। তা আমি করলাম কি রাগ করে গিয়ে 2 লিটারের কেরোসিন নিয়ে আসছি। ইয়ে কেরোসিন আইনা না চুলায়, বৃষ্টি তো পড়তেছে গুড়ি গুড়ি, জুন মাসের 22 তারিখ, গুড়ি গুড়ি 20 তারিখ, সরি 20 তারিখ, 21 তারিখ, হ্যাঁ ওই দিন বৃষ্টি পড়তেছে। আম্মা আবার চুলা গ্যাস জ্বালায়া কাপড় শুকাইতেছে, কাপড় একটাও শুকায় নাই। তো বড় পাকঘর, তো পাকঘরের ভেতরে চুলা যখন জ্বালাইছে, পুরা জ্বালানো না, আমি আবার এর ভেতরে গিয়ে কেরোসিন ঢালছি শরীরে, পুরা শরীরে কেরোসিন ঢালে দিছি। ঢালার পরে আমার আম্মার তো টেনশন, মেয়ে তো আমার অনেক জেদি, কখন কি করে ফেলবো বলতে পারে না, তখন করলে সাথে সাথে গিয়ে চুলা অফ করে দিছে। চুলা অফ করে দিয়ে আমার ভাই আবার করছে কি ম্যাচগুলা যা ছিল সব নিয়ে সরাই ফেলছে। আমি আবার জানি যে আমাদের ডাউলের ডিব্বার ভিতরে আমার ম্যাচ রাখে, আমার আবার এটা মনে আছে। তখন করছি কি পাকঘরের দরজা তো গ্রিলের দরজা, তো ওই আমার আবার মারছে। মারার পরে মানে আমার যে জিদ তো থামতেছি না, আর ওর ভিতরে মামুন আমাদের বাসায় অলরেডি, তখন ও তখন আমাদের বাসায় অলরেডি বসা। এখন ও কইতেছে, ও বুঝাইতেছে যে আন্টি আমি তো যাই নাই, আম্মার সাথে কথা বলছে। এর ভিতরে আমার বড় খালা আবার বলছে কি যে তুমি ওর সাথে কথা বলো কেন, ও তো ভালো না, ও তো খারাপ মেয়ে। আমার নিজের আপন খালা মামুনের কাছে বলতেছে যে ও খারাপ, ও তো ভালো মেয়ে না। যখন এই কথাটা বলছে না, আমার আরো বেশি কষ্ট লাগতেছে যে তোরা যদি বলিস তাহলে তো আরো মানুষ মনে করবো তো খারাপ, তোরা তো আমার খালা, তোরা যদি আমি খারাপ হয়ে থাকি তাহলে তুই ওটা লুকায় রাখবি, আর ওইটা তুই প্রুফ করে দিতেছিস, সবার সামনে পুট অফ করে দিতেছিস। তা আমার আবার জিদ করে বলতেছি কি ও 2টার বাইর কর, না তো খোঁজ যাবো কোনো আজকে, মানে ওটা বলা আচ্ছা। হ্যাঁ, তা আমার আম্মা আবার মারছে টাসছে, আমি আবার করছি দরজা পাকঘরের ভিতরে জিদ করে বসে রয়েছি, ওরা সব সরে গেছে, আমি দরজা লাগাই দিছি, ভেতরটা লাগাই দিছি। আমাদের আবার পাকঘরের এই সাইড দিয়ে আবার বাথরুমের উপর দিয়ে ফ্যান লাইট দিয়ে পাকঘরে ঢুকা যায়। করছি কি মামুন আর তুষার 2জনই ঢুকছে, ঢুকে গিয়ে দেখে কি আমি ম্যাচ খুঁজতেছি, ডাল চাল সব এক জায়গায় করে ফেলছি। ওই আমারে করছে কি বাইর করছে, আর আমার হুশ নাই আর কি, আমি এখনো মনে নাই যে আমি কি করছি, অত কিছু খেয়াল নাই, যে আমার ঝাঁকাইতেছে আর বলতেছে যে এই কান্তা কি হয়েছে তোমার, তুমি এরকম করতেছো কেন। তা আমার করছে কি রাগের চোর, আমার তো জানে সবাই রাগ, সবাই একটু পাগল টাইপের বলে, করছে কি হাত বাইন্দা রাখছে, সবাই মিলে বাইন্দা রাখছে, আমার রশি দিয়ে বাইন্দা রাখছে। তো এর ভেতরে করলে কি আমার আম্মাকে না, যেহেতু আমার মেয়েটার পছন্দ করে ও, তাহলে বিয়ে যদি করে তা আজকেই করবে। ততদিনে কি মামুনের ফ্যামিলি সম্পর্কে আপনারা জানতে পেরেছেন? হ্যাঁ, টুকিটাকে জানতাম, তেমন বড় ছিল না অ্যাকচুয়ালি, ওদের জমি টমি সবই ছিল, কিন্তু তখনও পড়াশোনা তখন পড়াশোনা করতো প্লাস টিউশন করতো। আচ্ছা, তখন ওর মোটামুটি মাসে কুমিল্লা ভিক্টোরিয়াতে পড়তো, তো এখানে কি করতো? ঢাকাতে? ওদের বাড়ি ছিল এখানে, ঢাকাতে বাড়ি। হ্যাঁ, বাড়িতে গিয়ে ভর্তি হয়েছিল, ওইখানে মাঝে সাঝে যে ক্লাস করতো আর কি। আমি ঠিক বুঝলাম না, মানে বাড়ি কোথায়, ঢাকাতে ছিল না কুমিল্লাতে? বাড়ি হচ্ছে আপনার সাভারি, নিজের বাড়ি আছে এখানে। আচ্ছা, মানে কুমিল্লাতে গিয়ে মাঝে মাঝে ক্লাস করতো। আচ্ছা, আর পাশাপাশি টিউশনি গুলো করতো। তখন ওই করলো কি ওর সাথে ও রাজি হইলো, মানে অনেক কিছু করার পর রাজি হয়েছে। অনেক কিছু করার পর রাজি হয়েছে মানে আমি ঠিক বুঝলাম না। মানে সবাই বাসায় যখন ওই দেখতেছে আমার নিয়ে সবাই মিলে, অনেক মানে ফুপুরা ওরা সবাই মিলে তো উল্টাপাল্টা কাজ কাম করতেছে, যে যাতে চাইতেছে যে এরকম কিছু করে দিয়ে যায় যে মেয়েটা যেন বিয়ে না হয়, ঠিক আছে। আর মামুনের সাথে দ্বিতীয়বারই হইলে ওনাদের ইচ্ছা ছিল যে আমার একটা ফুফাতো বোন ছিল আমার বান্ধবীর মতোই, নাম হলো হ্যাপি, ওর সাথে ওরে বিয়ে দিবে, বুঝছেন, এরকম তাদের চিন্তা ভাবনা ছিল। তাই আম্মা বললো কি যে বিয়ে যদি হয় তাহলে আজকেই হবে। তারপরে আমার গিয়ে আর কি মামুনের আব্বারে গিয়ে খবর দেওয়া হইলো, উনি আসলো, আসার পরে বললো যে
দেখেন এই অবস্থা, এখন আমার মেয়েটার নিয়ে তো আমি সমস্যা পড়ে গেছি, এখন কি করবেন? আমরা কিছু জানি না, আপনাদের যা ইচ্ছা আপনারা তা করে দেন। তা আমার আম্মা বললো যে না, বিয়ে যদি হয় তো হইব, তাই না হলে মানে হলে আজকে হবে, না হলে হবে না, না হলে হবে না। তখন মামুনে বলা হইলো, মামুন আবার আমার একটু বলতেছে যে এখন যদি বিয়ে করি এরকম একটা পর্যায়ে, আমার আর 1 বছর আছে, মানে 1 বছর আছে আমার, এখন আমি কি করব? এই 1 বছর তো আমার নষ্ট হয়ে যাবে। তা আমার বললো, পরে আবার আম্মা বললো যে এই মামুন যদি বাসা থেকে একবার বের হয়ে যায়, দ্বিতীয়বার তুই কি পাবি তারে? মানে আম্মা আমার বললো। তখন আবার অনেক দিক চিন্তা করলাম যে না, আম্মা তো ঠিকই বলছে, তা আমার কথা না রাজি হয়ে গেলাম। তারপরে ঘরে কাজে আনা হইলো, দেন কাজে আনার পরে ওর পরিবারে কেউ ছিল না? না, ওর পরিবারে কেউ ছিল না, আমার ফ্যামিলি সবাই ছিল। তারপর খালা আসলো, বড় খালা, এরা সবাই মিলে টিলে আমার ওই রাত্র মানে। কিন্তু মামুনের কি উচিত ছিল না তার পরিবারের কাউকে রাখা? হ্যাঁ বলছিল, ওনাদের সবাই আসছে, ওনার মানে কি আমার শাশুড়িও আসে নাই, আমার একটা ননাস আছে, একটা দেবর আছে আর কি, তারা কেউ আসে নাই। তখন আসছে হইলো মানে মামুনের যে আব্বা, উনি আসছে। তো উনি আসার পরে উনি বলে দিল যে ও বলেন গা ওরে করতে, ওনাদের এলাকার একজন ছিল বড় মুরব্বী, ওনারে পাঠাই দিল যে আপনি থাকেন গা। পরে কাজে আনলো, কাজে আনার পরে আমার আম্মাই টাকা টুকা খরচ টরচ করে আমার বিয়েটা দিল। রাত্র 1:05 আমার বিয়ে হয়েছে, 22 তারিখ রাত্র 1:05 রবিবার, কেরোসিন গায়ে ঢালা অবস্থা। হ্যাঁ এরকম অবস্থা, সবার গায়ে হলুদ হয়, আর আমার হয়েছে কেরোসিন হলুদ, বুঝছেন? কেরোসিন হলুদ, হ্যাঁ বুঝতে পেরেছি। এরকম অবস্থা। বিয়েটা হওয়ার পরে রইলো, ও বাসায় আসলো, মানে ও খুব কান্নাকাটি করতেছে বসে বসে। এখন ওর কান্না দেখে আমার আর খারাপ লাগতেছে, কি হয়ে গেল এটা, মানে বুঝলাম না। সামান্য একটা মানে ছেলের জায়গায় সাধারণত মেয়েরা কাঁদে, ও ছেলে কাঁদছে। তাও কাঁদতেছে, কারণ এরকম একটা পর্যায়ে বিয়ে হয়ে গেছে, এখন তো কিছুই হইলো না, লাইফটা গুছানো হয় নাই। ও আবার চিন্তা ভাবনা করে কান্নাকাটি করতেছে। আবার বাবা মার কাছ থেকে আলাদা হয়ে গেছে, বাসার থেকে মাত্র 5 টাকা পকেটে নিয়ে বেরিয়েছিল। পরে আমরা দুজনে আর কি বসে বসে কান্না করতেছে। আমি আবার বললাম কি যে লাইটটা কি অফ করবো, শোয়ার সময় আমি বললাম যে লাইটটা কি অফ করবো নাকি। ও আবার বললো কি যে তোমাকে বলছি। দুজনের মনই খারাপ, তো ওর মনটা বেশি খারাপ ছিল, এই জন্য আর আমি আর কিছু বললাম না। তা আমি আবার করলাম কি, চুপ করে বসলাম। ও লুঙ্গিও পড়লো না, অমনি শুয়ে রইল। শোয়ার পরে শুইছে, এখন ওর মনটাও খারাপ, আমার মনটাও খারাপ। আমরা দুজনে মানে প্রেম করছি, কখনো কেউ কাউকে ছুঁই নাই, মানে এরকম প্রেম করছি আমরা দুজন। ওই দিনই ফার্স্ট আমি জাস্ট ওরে ধইরা, শুধু ও শোয়া ছিল, ওকে আমি ধইরা আমি ওর গালে একটা চুমা দিই, দেওয়ার পরে বললাম যে তুমি কি রাগ করছো? এই আমাদের কথা, মানে এটি হচ্ছে আমাদের বাসর রাত। পরে আম্মা আবার বলে দিছে বাসর রাত একটু বাইসে টাইটে চলো গেল, আমরা ওইরকম করে রইলাম। পরের দিন সকালে আর কি উঠলো আম্মা, সকালবেলা উঠে আমার বললো যে তুমি এক কাজ করো, ওর জন্য নাস্তা টাস্তা রেডি করে দিছি, এগুলো নিয়ে যাও। পরে ও গেল, গিয়ে হাত পা ধুইলো, মুখ টুক ধুইলো, দিয়ে আসে নাস্তা করলো, গোসল টোসল করে এসে নাস্তা করলো। নাস্তা করার পরে ও খাইলো, খাওয়ার পরে ও ঘর থেকে বেরোয় না, শরম পাইতেছে যে বেরোবো, কি বলবো মানুষ, পড়াইতেছে জামাই হয়ে গেছে বাসার, এই শরম পায় বাইর হয় না, ও রইলো। পরে বিকালবেলা আমাদের বাসায় একটা ছেলে আসতো ডিশ বিল নেওয়ার জন্য। ছেলেটার সাথে আবার ওর সাথে একটু ভালো রিলেশন ছিল, ছেলেটা একটু মানে ওই ব্যবসাটা করতো। ও আসছে বিল নেওয়ার জন্য, আয়সা দেখে কি আমাদের বিয়ে হয়ে গেছে। কে মামুন ভাই আপনি এখানে বসা, লুঙ্গি পরা, ব্যাপার তো ঘটে গেছে, তো কাজ হয়ে গেছে। আবার শয়তানি করছে, তোমার ফোনটা দাও। তখন আবার ওর ফোন নাই, তা ওর ফোন দিল। ও আবার ওর ক্লোজ 3টা ফ্রেন্ড, ওরা 4টা ফ্রেন্ড ছিল, একটা নাম টুকু, একটা নাম জাহিদ, একটা নাম রায়হান, আর ও ছিল মামুনি। 4 জন ছিল, খুব ভালো ফ্রেন্ড। ও একজনের ফোন দিল, জাহিদ ভাইয়ের ফোন দিল যে তুই কই, কেন, একটু কান্তাদের বাসায় একটু প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে, তুই আয়, আসলে বুঝবি। সব আসছে, মানে 5-6 জন ফ্রেন্ড আসছে। তো ওই সবাই আসছে, আসার পরে দেখে গেছে আম্মা মিষ্টি মানে লোড ঘরের ভিতরে স্টক করে রাখা হয়তো, সবাই আসতো কান্তার বিয়ের মিষ্টি খাওয়া, কান্তার বিয়ের মিষ্টি। তার 2 দিন আগে আবার আমরা বান্ধবীরা মিলে আড্ডা মারি আসছি, এরকম একটা অবস্থা। তখন আমার মামুন বলে কি তোমারে তো আমি তোমার সাথে অ্যাফেয়ার করার 1 বছর আগে তোমার দেখছি, দেখছি তো, প্লাস তোমার নামও জানছি আমি, তখনই তোমার আমার ভালো লাগছে। তাই এরকম কথাটা তো বলতেছি, হঠাৎ করে দেখি ফ্রেন্ডরা সব এসে হাজির। আসলো, একজনে নিয়ে আসলো 1 গুচ্ছ রজনী, আরেকজন নিয়ে আসলো একটা শাড়ি। আমার ফার্স্ট বিয়ের দিন আমি শাড়ি পরি নাই, ওই দিনে আমার শাড়ি ফার্স্ট পরা হইলো। আমার একটা কাপড় এনে দিল, ওই কাপড়টা আমি পরলাম। পরার পর ওরা কি যখন বিয়ে হয়ে গেছে চলো ঘুরাই নিয়ে আসি তোমাদের 2 জনে গেলাম। তারপরে স্মৃতিসৌধে গেলাম, তারপর ওইখানে যাওয়ার পরে আমরা সবাই মিলে ফুচকা টুচকা খাইলাম, ঘুরলাম টুরলাম, আসলাম। চশমা পরিতে ছোটবেলা থেকে, তো ওই দিন আর চশমা পরি নাই, লেন্স পরছিলাম চোখে, পাওয়ার লেন্স গুলো পরছি। পরার পর কেছে চলো এমনি চলো, সবাই মিলে ঘুরলাম, ঘুরে আসছি। আসার পরে মাউন আবার টিউশনে বেতন পাইছিল, তারপরে বেতন পাওয়ার পরে টাকা দিল আমারে যে ওর জন্য একটা নাকফুল নিয়ে আসেন গা, আর একটা কাপড় নিয়ে আসেন। তখন ওই চোষা শাড়ি নতুন বের হয়েছে, চোষা শাড়ি গুলা আইনে দিছে আমারে 2004 সালে
বিয়ে হয়েছে আমার। তারপরে তারপরের দিন ওই দিন রাত্র আমরা সারা রাত দুজনে জাগি, সারা রাত দুজনে কথা বলি, প্লাস দুজনের সাথে মানে যত দুঃখ ছিল সব ওই দিন শেষ। দুজনের মানে আপনি আপনার জীবনের একেবারে ছোটবেলা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোর সাথে শেয়ার করলেন? তার সাথে তো শেয়ার করলাম। তারপরে ও তো সব জানতোই, আগে থেকে জানতো। ও বলতো যে তোমার সাথে আমার অ্যাফেয়ার হওয়ার আগেই আমি সব খবর নিছি, আচ্ছা, তোমার ব্যাপারে সম্পূর্ণ জিনিস আমি জানতাম। ওকে। তারপরে আমাদের দুজনের সাথে একটা ফিজিক্যাল রিলেশন হয়, হওয়ার পরে আমাদের মানে খুব খুশি, দুজনেই খুশি যে যাক এত কষ্টের পর পাইছি, এরকম একটা জিনিস কাজ করতো। তখন হঠাৎ করে কি হলো যে ওর টিউশনি গুলা আস্তে আস্তে সরে গেল, ছাড়া হয়ে গেল। 1 মাস আমাদের বাসায় 1 মাস কদিন যেন 4-5 দিন ছিল, থাকার পরে ওর আবার পরীক্ষা, ওই জন্য ওর কুমিল্লা যাইতে হবে। আম্মা আবার এই সময়ের মধ্যে কি ওর পরিবার থেকে কেউ এসেছিল? কেউ আসেনি। আপনার সঙ্গে কথা হয়নি? কারোর সাথে কথা হয়নি। ও মাঝখানে আমি একদিন গেছিলাম হুট করে, যে যাই দেখি যদি মাইনা নেয়, কিন্তু আমার শাশুড়ি আমাকে ঢুকতে দেয়নি, বাড়িতে ঢুকতে দেয়নি। এখানে একটা বিষয় বলি প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন কান্তার জীবনের গল্প। তারপর যেটা বলছিলেন, তারপর হয়েছে মানে ও টিউশনি গুলো আস্তে আস্তে সরে যেতে থাকলো হঠাৎ করে, আর সবকিছু আস্তে আস্তে কিরকম জানি হয়ে যেতেছে। মানে পরে পরীক্ষা দিবে, ও যে যাবে ওর টাকা নাই, তাই আমি আবার করলাম কি, আমার গলার চেন বিক্রি করলাম, ওই যে চাকরি করে যেটা করা গহনাগুলো, এগুলো বিক্রি করলাম। বিক্রি করে ওরে কিছু টাকা দিলাম, 2000 টাকা দিলাম, যে তুমি যাও, যে পরীক্ষাটা দিয়ে আসো। ওর জন্য ওরে পাঠাই দিলাম। ও গেল, যাওয়ার পরে ওইখানে গিয়া ফর্ম ফিল আপ করলো। 4 দিন ছিল ওখানটায়, সবকিছু কমপ্লিট করে 4 দিন পরে যখন আসছে, ও বললো যে সারা রাত নাকি চরকির মতো ঘুরছি বিছানার ভিতরে, মনে হয় যে কিছু নাই। মানে খুব মিস করছিল, অনেক মিস করতেছিল। আমিও বললাম যে রাত্রে সারা রাত ঘুমাইনি, বসেছিলাম। মানে এরকম একটা জিনিস, খাবার ঠিক মতো নাই, ও নাই, ভালো লাগে না। আম্মা বুঝতেছে যে আমার ভালো লাগতেছে না, তা আম্মা বলে কি পরীক্ষাটা দেওয়া জরুরি, কি করবো এখন, যাইতে হবে। তা আম্মা বুঝাইতে যে দিল, ও গেল, যাওয়ার পর ওইখানে গিয়ে ম্যাচ টেস্ট ঠিক করলো, ওরা একটানা কিছুদিন থাকতে হবে। তো ওইখানে ম্যাচ টেস্ট সব ঠিকঠাক করে আসলো। আমার শ্বশুরের ওইখানে গেল, ওর সাথে দেখা করলো। দেখা করার পরে মানে ওরা আটকে রাখবে, ওরা আসতে দিবে না। ওনার প্ল্যান যে এইখান দিয়ে যদি যাও তাহলে কান্তার কাছে যাইতে পারবা, আর এই বাস দিয়ে যদি যাও তাহলে আমাদের কাছে থাকতে পারবা। এখন দেখো তুমি কোনটা করবা। ওরে মানে ওর ফুপির বাসায় নিয়ে আটকাবে, আর আমাদের কেস করবে, এটা হলো চিন্তা। আর ও তো আমার ছাড়বে না, ও আমার অনেক ভালোবাসে, না ছাড়বো না। কান্তা এত কষ্ট করছে জীবনে, আর এখন যদি আমি ছেড়ে দিই তাহলে মেয়েটা মারা যাবো। তো এই চিন্তা ভাবনা করে ও আর গেল না। ওর মানে আমার শ্বশুরে বলতেছে যে আব্বা 100 টাকা দেন। কি করবা? ও কুমিল্লা গেছে, কুমিল্লা গেছিল আমার শ্বশুরের, তাই ওনার কাছে বলছে যে আব্বা 100 টাকা দেন। কি করবা? আমি চলে যাবো কান্তার কাছে। তারপরে ও বাসায় আসলো, আসার পরে রাত্রেবেলা হাত পা ধুইলো, আবার দুজনে সুন্দর রাত্রে একসাথে দুজনে ভাত টাত খাইলাম অনেক রাত পর্যন্ত। পরে আমার বললো যে আব্বা এগুলো বলছে আমারে। পরে আমি বললাম যে তোমার কি চিন্তা ভাবনা ছিল? আমি চিন্তা ভাবনা থাকলে তো আমি ওইখানে থাকতাম, আমি তো থাকিনি, আমি চলে আসছি, আমার তো তোমার ছাড়া ভালো লাগে না। তা রইলাম, অমনি চললাম। তখন আমি অ্যাকচুয়ালি কি জানতাম না ও গাঁজা খায়। কিভাবে জানলেন? তখন আমি বুঝতাম না অ্যাকচুয়ালি ও খাইতো, মানে কিরকম খাইতো সেটা আমি বুঝতাম না। ওই খাই আসছে, আমরা ওগুলার প্রতি কোনো ধারণাই আমার ছিল না। আমি বুঝতামই না যে খায় কি জিনিস, এটা জিনিসটাই কি এটাই জানতাম না। তখন মানে কি ও গেল, কুমিল্লা গেল, যাওয়ার পরে ওরে আম্মা করলো কি সবকিছু জিনিসপত্র সব দিয়ে দিল, কাপড় চোপড় সব কেনাকাটা কইরা, মানে 1 মাসের যা খরচ টরচ যা লাগে সব আম্মা দিয়ে দিল। এই থাকতে থাকতে 3 মাস ও থাকার পরে ও চলে আসলো, হুট করে চলে আসছে আপনাদের বাসায়। হ্যাঁ, আমাদের বাসায় আসছে। আসার মানে ও আসলো, বুঝলাম যে ওর ওইখানে পরীক্ষা টরীক্ষা দিছে, দেওয়া শেষ, ও ফাইনাল ইয়ার উঠলো। ওঠার পরে ও চলে আসলো। অ্যাকচুয়ালি ওর বাবার সাথে একটু রাগ করেই বলে আসছে, ওটা পরে শুনছি আমি, আগে জানতাম না। পরে আসার পরে এখন বলতেছে বাসা নাও। আর আমাদের বাসায় সবাই একটু উৎপাত করতেছিল, তার জন্য আম্মা ওর বললো তাহলে ঠিক আছে তোমার বাসা নিয়ে দিই। তো হুট করে আমরা একটা বাসায় চলে গেলাম। আমাদের ওইখানটারই একটা রুম, একটা বড় ভাই ছিল, ওই ভাইয়ারা ভাড়া থাকতো। বাসা নেওয়া মানে ইনকাম কে করবে? মানে ইনকাম কি সেটাও ও বলতেছে যে আমি করতে পারবো, তুমি আসো, আমি টিউশনে আবার নতুন করে সব জোগাড় করতেছি। প্রচন্ড সাহসী ছিল। যাই হোক প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় একটা ছোট্ট বিরতি নিতে চাই। আমরা দেখতে চাই যে এই টোনাটনির সংসার শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে বড় হওয়া, আর্থিক অবস্থা সবকিছু ছিল, কিন্তু সম্পর্কের দুরবস্থা এবং শেষ পর্যন্ত ব্যক্তি জীবনকে অনেকখানি মানে দোদুল্যমান করে দেয়া। কিন্তু গল্পের একটা বড় শিক্ষণীয় বিষয় আছে, সেটা আমরা গল্পের শেষের দিকে গিয়ে জানবো। এই ফাঁকে একটা কথা সবাইকে বলি, সেটা হচ্ছে বেশ কটি ভিডিও আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি আজকের অনুষ্ঠানে। যারা দেখতে চান কান্তাকে, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। বানানটা হচ্ছে KEBRIA.RJ। facebook.com/kibriya.rj।
kibriya.rj পেজটি আছে RJ কিবরিয়া নামে, যেখানে কাছাকাছি প্রায় 12 লাখের মতো এই অনুষ্ঠানের ফ্যান রয়েছেন, মেম্বার রয়েছেন। ওখানে লাইক দিয়ে দেবেন। ওই পেজটিতে ভিডিও আছে, এছাড়া এবিসি রেডিওর ফ্যান পেজেও ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যারা এখানে জীবনের গল্প বলতে আসতে চান তারা প্লিজ আমাদেরকে ফোন করবেন এই নির্দিষ্ট নাম্বারে। নাম্বারটি হচ্ছে 09613892 আমি আরো একবার বলছি 09613892 ফোন করার পরে ফোন থেকে আপনি নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে শুনে তারপর আপনি আপনার কথাগুলো বলবেন, ঠিক আছে? আমরা ঠিক রাত 1টার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে ফিরছি। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. সময় রাত 1টা। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। আমি RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং কান্তা তার জীবনের গল্প এখানে বলছে। তো কান্তার কাছে আমরা ফিরছি। যারা কান্তাকে দেখতে চান চলে আসুন আমাদের ফেসবুকে, facebook.com/KEBRIA.RJ, kibriya.rj, বানানটা হচ্ছে KEBRIA.RJ, ঠিক আছে? RJ কিবরিয়া নামে পেজটি আছে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই পেজের আজীবন মেম্বার হয়ে যাবেন। আর এখানে কান্তাকে নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, চাইলে ওটাও দেখতে পারেন। আর এই মুহূর্তে আমরা কথা কম করে সরাসরি কান্তার জীবনের গল্পে আবার ফিরছি। কান্তা, আমরা যেখানটাতে ছিলাম, তারপরে ভাই আমরা বাসা নিলাম। হ্যাঁ, বাসা নিলাম। ছোট একটা বাসা নেওয়া ঠিক করা হলো। মানে আমাদের ও আসার ঠিক 40 দিনের মাথায় আমরা বাসা নিই। তখন ছিল আমাদের বিয়ের পরের ফার্স্ট রোজা, আপনার 27 তারিখ, অক্টোবরের 27 তারিখ আমরা আর কি রোজার দিন ইফতারের পরে আর কি আমরা দুজনে নিজেদের বাসায় উঠলাম। এখন সম্পূর্ণ আদার্স যা লাগে আমাদের, মানে মার কাছ থেকে এনে চলতেছে। হ্যাঁ, আমার কাছ থেকে নিয়ে চলতেছে। আম্মা পালায় পালায় দিত, ঘর ভাড়া দিত, ইটি দিত। মাঝে সাঝে আব্বা দেখা দিত। আব্বা যখন শুনছে আমার বিয়ে হয়েছে, মাঝে সাঝে আব্বাও আসতো। মানে আব্বা মানে কি? আমার আব্বা, আপন আব্বা? হ্যাঁ, আমার আব্বা। সে আসতো, আসলে দেখা যেত হয়তো বা দেখা যেত ঘর ভাড়াটা দিয়ে গেল, কিংবা একটু বাজার করে দিয়ে গেল। এরকম একদিন হয়েছে কি, ঘরে একটু বাজার নাই, কিছু নাই, চাল নাই যে রান্না করব। হঠাৎ মানে ঘরে আটা ছিল, 3 দিন আটা রুটি খেয়ে দিন পার করলাম আমরা দুজনে। মানে কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না আমাদের দুজনের ভিতরে। খাইলে দুজনেই খাবো, না খাইলে দুজনেই না খেয়ে থাকবো, এরকম একটা পরিস্থিতি। আর আমাদের দেখলে সবাই আর কি, ওদের ফ্রেন্ড সার্কেল সবাই বলতো জুটিটা অনেক সুন্দর। এরকম করে চলতে থাকে, থাকতে থাকতে 1টা বছর পার হয়ে যায়। যখন আমাদের ম্যারেজ ডে, প্রথম বছরের ম্যারেজ ডে আসলো, আসার পরে ও এর ভেতরে ওর হয় কি, আমার বেবি পেটে আসে। আমার বিয়ের 7 মাস পরে আমার বেবি, বড় ছেলে, আমার একটা বেবি পেটে আসে, ফার্স্ট বাচ্চা। ও যখন পেটে আসে 3 মাসের মাথায় ওর একটা জব হয়, আপনার গ্রিনওয়ে গাড়ির একটা জব, SE আপনার চেকার। হ্যাঁ, কাজে জয়েন করলো। মানে মনের ভিতরে একটা আনন্দ। তার ভিতরে আবার ও একটা কিছু করলো, একজন ওর ফুফাতো ভাই একজন জমি কিনবে, সে জমির কাজটা করে দিল, ওইখান থেকে 20,000 টাকা পাইলো। মানে শুরু হইলো আমাদের ইনকাম সোর্স। তারপরে দেখা গেল কি ও ইনকাম করতো, তখন প্রতি ওর ডেইলি বেসিক ছিল 200 টাকা করে পার ডে, এরকম করে মাসে 6,000 টাকা। 6,000 টাকা তখনকার দিনে অনেক টাকা ছিল। মানে ভরপুর, দুজন মানুষ অনেক সুন্দর চলা যায়, এরকম অবস্থা। ও হঠাৎ করে করতো কি, মানে বাজার করতো না বান্দা। এই যে চেঞ্জ শুরু হয়ে গেল, মানে এই জিনিসগুলো আমার চোখে লাগতো যে মানুষ আমার এত ভালোবাসতো, সে মানুষ এরকম চেঞ্জ কেন? বাজার কথা বললে বলতো কি, গাছের পাতা ছিড়াই না দিব তোমারে। এরকম করতে করতে আমার ছেলে বড়টা হইলো। ডেলিভারির সময় পেটে বাচ্চা পেটে থাকতেই না, তখন থেকে ও মারধর করতো। প্রথম গপে গায়ে হাত তুললো? আমার ফার্স্ট একটা থাপ্পড় দিছিল আমার বিয়ের 4 মাস পরে। কি কারণে? ও যেন কোথায় যাইতেছিল, মানে বারবার এই যে 2 ঘন্টা 3 ঘন্টা, মানে 12টা 12:30 বাজে যে ও বাসায় আসে না। ওই তখন যে গাঁজা খেতে, সেটা তো আমি জানতাম না। তো ও এত রাত করে বাসায় আসতো, আসলে না আমার না ভালো লাগতো না। ওর চোখ টোক লাল দেখলে না আমার বিরক্ত লাগতো, যে তোমার কে বলছে এত রাত পর্যন্ত বাইরে থাকতে। ওগুলো বললে বলছি আজকে তুমি যদি যাও তাহলে আমি হাত কেটে ফেলবো। বলছি ব্লেড দিয়ে 2টা পোজ দিছিলাম হাতে, ঠিক আছে? ফার্স্ট ওই পোজ দিছিলাম দেখে আমার একটা থাপ্পড় দিছিল। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে শুরু। তারপরে দেখা যেত মাঝে সাঝে ধমক টমক দিত, সেরকম মারতো না। ওদের বাসায় একদিন গেছিলাম, আমি কি তুমি তো কিছু করো না, আমি একদিন যাই আব্বার কাছে, আব্বার হাত পা ধরি, যদি মাইনা নেয়। ও গেছিলাম, ওর আব্বা আমার সাথে খারাপ বিহেভ করছিল, যে ওই গেলাম দেখে আমার না মারছিল, ওই ব্যাট দিয়ে পিটাইছিল। মানে কেন গেলা তুমি আমার বাড়িতে? হ্যাঁ, গেলা কেন? ওই মারার পরে আমি আবার রাগ করে বাসায় চলে আসছি। তখন কি আপনি কনসেপ্ট করেছেন? মানে আমি জানি না যে আমার বাচ্চা পেটে। ও, তার মানে কনসেপ্ট করেছেন কিন্তু আপনি কনফার্ম না? বলতে পারতেছি না। বললাম আম্মারে, বললাম যে আম্মা এরকম মাউনা আমার মারছে, ও বাসে গেছে। তারপর আম্মা বললো যে তুমি ওর মারছো কেন? ও তো গেছে তোমার ভালোর জন্য গেছে, যদি মাইনা নেয় বাসা থেকে। পরে এরকম করতো না, যখন গ্রিনিতে চাকরি করে তখন ওই যে এরকম
মারধর করতো, কদিন পর পরই মারতো, বাজারের কথা বলা যেত না, কিছু করা যেত না, খাওয়ার খুব কষ্ট করতাম। মানে এরকম দিন গেছে না খেয়ে বাসায় গেছি, আমার কাছে গেছি, আমার তখন বেবিটা পেটে, আমার বলছে কি দিয়ে ভাত খাইছো, বলছে আমার ভাত খাইছি তো, গরু মাংস রান্না করছি, ভাত খেয়েছি। আমার চেহারা দেখলে বুঝতো যে আমার মেয়েটা খায় নাই। তো আম্মা করতো কি, মাছ টাছ কাইটা ওই সবাই দেখবো দেখা আমার বড় খালার ফ্রিজে আছে না, কাইটা সব করা রেখে যেত। তো ওগুলো আমি আইনে এনে রান্না করতাম, খাইতাম, নিজে চলতাম। আম্মা পলায় পলায় টাকা দিত, কাপড় চোপড় কিনা দিত, সবই দিত। আর আমার দেবরটা মাঝে সাঝে আসতো, আস্তে আস্তে এরকম করতে করতে আমার ছেলেটা হয়, হওয়ার 3 দিনের মাথায় আমার মানে বাসাই হয়, ডেলিভারিটা বাসাই হয়। আম্মা খুব খুশি, আমার প্রথম মেয়ের ঘরের মেয়ের নাতি। আমি তো আমার আম্মার একটাই মেয়ে। ও যখন আমার ডেলিভারি হবো তখন ওয়াশরুমে ছিল, ওয়াশরুম থেকে বাইরে শুনে ছেলে হয়েছে আমার। এরকম একটা পর্যায়ে ও আসছে, শার্টটা খোলা, আমি ওর মুখের দিকে তাকালাম, তাকায় মানে আমার ভিতরে একটা আনন্দ যে একটা ছেলে, প্রথম বাচ্চা হয়েছে, তাও আবার ছেলে। সবসময় আশা করতাম মেয়ে হোক, তারপর একটা ছেলে হয়েছে, সুস্থ হয়েছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া ছিল। 3 দিনের মাথায় আমার শাশুড়ি আসলো নাতি দেখতে, আইসা 200 টাকা হাতে দিল, 2টা 100 টাকার নোট হাতে দিল বাচ্চাটারে। দেওয়ার পরে আমার ছেলেটা ধরছে, টাকাটা ধরছে, মুট করে ধরলো, ধরে দেখে দেখছো কত টান, দাদুর জন্য কত টান। তারপর শাশুড়ি দেখা কান্নাকাটি করলো যে মাহাদির, আমার ছেলের নাম পরে আমার দেবর রাখলো মাহাদি, আব্দুল্লাহ আল মাহাদি রাখা হইলো ওর নাম। মোটামুটি চলতে থাকলো এমনি। ও কষ্ট করে টিভিটা কেনার পরে টিভিটা দেখে আর কি আমার শাশুড়ির অ্যাকচুয়ালি ওনার ভালো লাগে নাই, বুঝছেন। এখন টিভিটা কিভাবে নিবে, আর তার ছেলে ওদিক দিয়ে তো নষ্ট করে, তাছাড়া ওই বাসায় সবাই টাকা পয়সা ওই বাড়িতে দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করে আর কি, যদি বাসায় নেয়। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তার প্ল্যান। আর বাহিরে তো তখন তো গাড়ি লাইনে চাকরি করে যারা, তারা নেশা করবেই, এটা মাস্ট বি। তখন বুঝতাম যে ও হয়তো বা কিছু খায়। একদিন হয়েছিল কি, আমারে ও একদিন গাঁজা খাওয়াইছিল। মানে কিভাবে? একদিন আমার কইতেছে 31st নাইট, আমার বিয়ের পরে আমি নতুন বাসায় উঠছি, আমার কি কান্তা একটা জিনিস খাবা? আমি কি, আমি জীবনে দেখি নাই, আমার না খুব দেখার শখ। তো ও আমাকে একটু আইনা দেখাইছে, ও খাই দেখো। আমি কি না, আমি না খাইতে পারবো না। ওই দিন খাইছিল, ওই দিন আমি ওর খাওয়া দেখছি শুধু তাকায়, যে না ওই রকম লোক হইলে বানাইতেও পারে না, প্লাস খাইতেও পারে না। কিন্তু একদম খুব প্রফেশনালি খুব সুন্দর করে বানাইলো। আমি শুধু তাকায় মানে জাস্ট দেখলাম জিনিসটা কিরকম। পরে দেখলাম ফ্লেভারটা একেবারে পচা। একটা টান দিলাম, খাইলাম, তারপরে তো আমি কাশতে কাশতে বমি করে দিছি, অবস্থা খারাপ। ওই আমার জীবনের লাইফে দেখলাম যে গাঁজা কি জিনিস, খাইলে কি হয়। তো দেখলাম যে মাঝে সাঝে আসে, ও সকাল 5টায় বেরোতো, আইসা 10টার সময় আসতো, আইসা একটু ঘুমাইতো, আবার দেখা যেত বেরো যেত রাত্র 1:30টায় বাসা আসতো। আমি সারাটা দিন একা বাচ্চাটা নিয়ে কি করবো, ঘরে তো তেমন ওরকম কাজ নাই, ছোট মোটো সংসার, ওরকম রান্না বাড়াও নাই। তো রান্না টান্না করে দেখা যেত বাচ্চাটা টিভিটা ছাইড়ে দিতাম, টিভির রং দেখতো, ওই দেখে না চুপ করে থাকতো। আমার বাচ্চাটা কান্না করতো না, একেবারেই ঠান্ডা বাচ্চা। 10টা কথা বললে একটা কথার উত্তর দেয় না, এরকম টাইপের। ওর বাবাও এরকম, মানে দুজনের স্বভাব একই রকম। তো বাচ্চাটা করতাম। তারপর না বললো কি, হঠাৎ করে একদিন বলে কি, আমার কাছে আপু টাকা পায়, ওর বড় বোন বললো আপু আমার কাছে 2000 টাকা পায়, আমি টিভিটা দিয়ে দিব। তো দিয়ে দিবে, হ্যাঁ আপুকে দিয়ে দিবে। তাহলে আমি বললাম কি, তুমি আপুরে দিয়ে দিবে, তুমি 2000 টাকা দিয়ে দাও, তুমি টিভি দিবে কেন? জানো তো টিভিটা ছাইড়ে আমি বাচ্চাটা রেখে আমি কাজ করি, ঘরের কাজ টাজ করতে হয়, তুমি বুঝতে পারো না এটা। তো দেখা যেত কি, ধরার মতো তো কেউ ছিল না। বাচ্চাটার মাঝে মাঝে দেখতাম আমি চেয়ারের ভিতর বাইন্দা, চেয়ারের ভিতর বসে বাঁধতাম ওড়না দিয়ে বাইন্দা, পরে আমার সাইডে রেখে আমি গোসল করতাম, এরকম কাজ করতাম। মানে খুব কষ্ট হইতো বাচ্চাটা পালতে। আর তখন তো বয়স ওরকম ছিল না, বুঝতামও না যে কিভাবে বাচ্চা পালতে হয়। তো ওরকম করতে করতে ও না দিয়ে দিবে, টিভি দিয়ে দিবে, অনেক ঝগড়া। ও কলকে জিত করে লাস্টে আমার অনেক মারলো, হ্যাঁ প্রচুর পরিমাণ মার দিল। মা অনেক মারছে, তো মারার পরে মনটা অনেক খারাপ। ও করলো কি, ওর ভাইরা রাইকাই না টিভিটা দিয়ে দিল। হ্যাঁ, তা আমার মানে জিদ ভিতরে কাজ করলো যে, ও আমার ভিতরে ধারণা আসলো যে ওর ভাই কাজটা করছে। কারণ ওর ভাই প্রতিদিন এসে সারাদিন বসে থাকতো, 2 ঘন্টা 2.5 ঘন্টা টিভি দেখতেছে, ডিশের লাইন ছিল, বসে বসে টিভি দেখতো। মানে আমার ভিতরে একটা চিন্তা, এটা আর কি ভিতরে হইতো। পরে আমি কি করলাম, মানে খুব খারাপ লাগলো, ঘুমের ট্যাবলেট খাইলাম 4-5টা। হ্যাঁ, মানে ভালো লাগতেছে না, ওই মরা মানুষের মতো ওই বাচ্চাটা নিয়ে শুয়ে এলাম, ওর সাথে কথা বলি না। আর তারপরে আবার না করতে গিয়ে এমনি তো টর্চারিং করতো, আবার ফিজিক্যাল টর্চারিং করতো। মানে কি বলবো, শারীরিক টর্চার করতো খুব। শারীরিক মানে আপনি শারীরিক সম্পর্কের কথা বলছেন? খুব প্রচুর পরিমাণ, মানে এত বিরক্ত আমার করতো বলার বাহিরে। মাঝে মাঝে খুব খারাপ লাগতো যে ওকে মানুষের মতো, মানুষের যোগ্য না। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ কনজুগাল লাইফ। যেটা বলতে চাই যে আপনারা নিশ্চয়ই জানেন যে নারী নির্যাতনের অনেকগুলো ব্যাপার আছে। বিয়ের পরে কোন মেয়ে যদি কমপ্লেইন করে হাজবেন্ডের এগেইনস্টে যে সে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে, ফিজিক্যালি সেক্সুয়ালি, তাহলে এটাও কিন্তু এক ধরনের নির্যাতন। এবং কোনোভাবেই
নারীর অমতে এই ধরনের শারীরিক সম্পর্ক করা সম্ভব নয় এবং করা যাবে না, এটা লিগালি নিয়ম নেই। আপনি আমাকে একটু জাস্ট বলবেন যে এটা তো তার অধিকার, হক ছিল, এবং আপনি স্ত্রী হিসেবেও তার এটা আপনারও হক, তাই না? তাহলে নির্যাতন বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে ইচ্ছার বিরুদ্ধে হইতো, তারপরে কি করতো, এরকম রাত গেছে যে হাত পা বাইরে নিত, হাত পা বাইরে নিত। তারপরও তারপর মনে করতাম যে না থাক, ও ঠান্ডা থাক। এই সময়টা কি হতো, মানে নেশা করে আসতো? হ্যাঁ, ও নেশা করে আসতো। তখন আমি বুঝতাম যে ও অলরেডি খায়, তখন আমি ফুললি কনফিডেন্স ছিল ভিতরে। এই সময়টাতে আপনার সঙ্গে এই সম্পর্কের ভিতরে কি আপনার গায়ে কোনো ধরনের অত্যাচার করা, আঘাত করা? অমনি কি আঘাত করতো, ওই যে বাইধা রাখতো, প্লাস ইচ্ছার বিরুদ্ধে, কি যে অবস্থা। একটা জিনিস বুঝতে পারছি যে ও পছন্দ করতো না, কিন্তু ওকে হাত পা বেঁধে হলো এটাকে বাধ্য করতো। এটা কি রেগুলার ছিল? রেগুলার প্রতিদিন। আমার ডেলিভারি হয়েছে 21 দিনের পর থেকে শুরু হয়েছে। ওকে, সেই সময় আপনাদের মানবিক সম্পর্কগুলো ভালো ছিল না, মনের দিকটা সম্পর্ক মনের দিকটা কি, ওই যে খাওয়া থাকা সবকিছুর এরকম শরীরের শক্তি নাই আমার পরিমাণে, আমি যতটুকু পরিমাণে একটা মহিলা মানুষের যেরকম শক্তির দরকার আছে, যেমন খাওয়া দাওয়ার কষ্ট প্লাস মন মানসিকতা নষ্ট, আর এরকম শুকাই গেছিলাম। ডেলিভারি হওয়ার পর শুকাই একবারে কাঠ হয়ে গেছিলাম। আমার শরীর থাকতে তো হবে, আমার শরীরে একটা জোর থাকতে হবে, তো জোর তো নাই। এরকম অবস্থা হঠাৎ করে এরকম করতো। তো রাত্র অনেক রাত্র আসতো, তারপরে না ওর জন্য না অপেক্ষা বসে থাকতাম। এরকম রাত্র গেছে দেখা যেত যে শাড়ি পইরা সাইজে ওর জন্য বসে থাকতাম, অপেক্ষা করতাম, না খায় বসে থাকতে থাকতে রাত্রে না খায় ঘুমিয়ে থাকতাম। ও আসতো না, আসতেছে না, কেন আসতেছে না, একটা টেনশন। তখন তো আমার ফোন ছিল না, ওর একটা ফোন ছিল, নর্মাল একটা মোবাইল ছিল। তারপরে হঠাৎ করে এরকম করে থাকতে টিভিটা তো দিয়ে দিল, মন মানুষের খুব খারাপ। আম্মা এসে বললো যে মামুন টিভিটা দেওয়ার দরকার নাই, তোমাকে আমি একটা আলমারি বানাই দিই, তা ঘরটা আর একটু ভরবে, তোমার টিভি দেওয়ার দরকার কি, দরকার 2000 টাকা আমিও দিই, তোমার আপার দিয়ে দাও। না, সে টিভি দিয়ে দিবে, মনে হয় বাসা থেকে আবদায় করছে, তার জন্য দিয়ে দিবে সে টিভিটা। তার টিভিটা কিস্তিতে কিনা হয়েছিল, 4000 টাকা দেওয়া হয়েছিল, আর বাদ বাকি টাকা 4000 পরে দেওয়া হয়েছিল। 17 ইঞ্চি কালার টিভি কিনছিল। তা এরকম করে চলতে থাকলো। পরে দেখা যেত কি এরকম এত কষ্ট হইতো, বাথরুম করতে পারতাম না, খাওয়া দাওয়া করতে পারতাম না, শরীরের অবস্থা অনেক করুণ হয়ে গেল, খুবই কষ্ট হইতো। পরে না মাঝে সাঝে না কান্না করতাম, মার কাছে যাই করতাম, মা ভাল লাগে না, খুব কষ্ট হয়, টাকা চাইলে টাকা দিত না। তখন কি করতাম, পকেট কাটা শুরু করলাম। চাইলে যখন পাই না তখন পকেট থেকে নিতাম, 10 টাকা 20 টাকা এরকম করে নিতাম। নিয়ে কিছু কিছু করে জমাইতাম, হয়তো দেখা যেত বাজার করতাম, বাচ্চার একটা জিনিস খাওয়ানো হইতো। আর আমি তো পার্লারের কাজ শিখছিলাম, বিয়ের পরে কিছুদিন করছিলাম, ওই কাজটা করতাম নিয়মিত। শুরু করলাম আমার ইনকাম সোর্স। দেখা যেত বাচ্চাটা কেউ আসতো, একটা ভাবি একটু ধরেন, আমি ওই ওর ব্রুটা প্লাক করে দিই, কিংবা চুলটা কেটে দিই, ব্লিচ করে দিই, ফেসিয়ালটা করে দিই। আমি ঘরে বসে বসে এগুলো করতাম। করলে দেখা যেত অনার্সটা কমপ্লিট করলো না, অনার্সটা কমপ্লিট করলো না, বাবার সাথে রাগ করে আর গেল না। অনেকবার ট্রাই করছি, চেষ্টা করছি যাওয়ানোর জন্য, দেয় নাই, রাগ করে গেল না। তা আমি আবার করলাম কি, যে পার্লারের কাজটা টুকিটাকি করতে গেলে দেখা যায় আমার বাচ্চাটার মোটামুটি খরচটা, হাত খরচটা আমার আসলে দেখা যেত একটু বাজার করছি, কিংবা দেখা গেল যে বাচ্চারা একটা কিছু কিনে দিছি, এরকম। আর তাছাড়া তো আম্মা অনবরত আমার বাচ্চার সম্পূর্ণ যা লাগে সব আম্মা দিত। একদিন বাসায় আসছে, আপনার কাপড় টাপড় নিয়ে আসে বিক্রি করে, একটা 3 পিস কিনছিলাম 150 টাকা দিয়ে। এই 3 পিসটার জন্য 3 দিন মারছিল আমারে। আমার এখনো মনে পড়লে খুব খারাপ লাগে। আপনার তাঁতের 3 পিস একটা কিনছিলাম, ওরে বলছিলাম যে মামুন দিবা কিনা, 3 পিসটা ভালো লাগছে আমার কাছে, কালো, আমার কালো রংটা খুব পছন্দের। তাই ও কালো একটা ব্ল্যাক একটা 3 পিস কিনছিলাম মাত্র 150 টাকা দিয়ে। সে 150 টাকার জন্য 3 দিন মারছিল আমারে। 3 দিন সে আমার সাথে কথা তো বলেই নাই, 3 দিন মারছিল। এই যে নির্যাতনের ঘটনাগুলো, নির্যাতন শব্দটা আমি ব্যবহার করতে চাই না, তারপরেও করতে হচ্ছে বোঝানোর জন্য। এই যে সংসারের যে টানাপোড়েনের অবস্থাটা, এটা কিন্তু একমাত্র কান্তার না, এটা আমরা যারা হ্যালো 8920 এই মুহূর্তে শুনছেন, অসংখ্য কান্তার সংসারের অবস্থা। আমরা সব পুরুষদেরকে একটু শোনাতে চাই, এই কারণে যে হয়তো 150 টাকা আপনার জন্য কোনো ফ্যাক্ট না, হয়তো 150 টাকা 3 পিসের কারণে আপনি ওর গায়ে হাত তোলেননি, কিন্তু 150 টাকাকে কেন্দ্র করেই হয়তো আপনি তুলেছেন, অন্য হয়তো রাখছিল। কিন্তু এই মেয়েটা সারা জীবনের স্মৃতি হয়ে গেছে যে মাত্র 150 টাকার 3 পিসের জন্য তুমি আমার গায়ে 3 দিন হাত তুলেছো, এবং এটা যে কতটা কষ্টের, কতটা পেইন, নিশ্চয়ই আপনারা যখন বলছে তখন অনুভব করতে পারছেন। সুতরাং আপনার সংসারে যদি এইরকম একটা অবস্থা হয়ে থাকে, সেগুলো থেকে বের হয়ে আসাটা কিন্তু খুবই জরুরি। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের হ্যালো 8920 আপনার জীবনের ক্ষেত্রে কিছুটা হলেও কাজ করেছে।
বলুন তারপর। তারপরে হয়তো ওই যে দেখা যেত একটা পাশের ঘরে ভাবি ছিল, ভাবি বলতো কি যে ভাই ভাই এইভাবে মারেন, গরু তো এইভাবে পিটায় না, যে এইভাবে কিভাবে মারেন, একটা মানুষের উপরে টর্চারিং করার তো একটা লিমিট আছে। ও বললে আছে নাই করতো। আবার দেখা গেছে কি যে ওই 3 পিসের জন্য একদিন করছে কি এরকম মারবে, ও মানে 3 দিন যেদিন মারছে সকালবেলা মারে গেছে। এখন আমি না আবার রাগ করে বলছি কি তুমি যদি আসো তাহলে আমার ইটাটা কিন্তু আমার মাথায় ফাটাই ফেলবো, মাথা ফাটাই ফেলবো। কিন্তু আমি ভয়ের চোটে এটা বলছি যাতে ও আমার কাছে না আসে। ও আরো আসছে না, আমি না ওইটা বাড়ি মারছিলাম আমার মাথায়, ফাইটা না রক্তে ভাইসে গেছিল। ও আমার তার ভেতরে টান্দা নিয়ে বিছানার উপরে ফালাই ইচ্ছা মতন মাইর। ও সে রক্ত দেখতেছে না, আমার যে রক্তে বিছানা বইরে যেতেছে সেটা দেখতেছে না, সে তার জিত সে মিটাইবো। খুব মারছে, মারার পরে মাইরে রেখে চলে গেছে। রাত্রে আসছে, সেই রাত্রেবেলা আবার সেই অন্যরকম টর্চারিং, সেটা হলো ফিজিক্যাল টর্চারিং যেটা বলা হয়। হ্যাঁ, তারপর আবার সেই টর্চারিং, মানে ধৈর্যের আর সীমা নাই। আমার ধৈর্য খুব কষ্ট হইতো। পরে খালি আম্মা বলতো কি থাক, আল্লাহ সব ঠিক করে দেবে, আল্লাহর কাছে বলো। মা বলতো সব আল্লাহর কাছে বলো, কি বলবা মা, কি করবা এখন। আপনার মাও তো কিছু করার নাই, সেও তো নির্যাতিতা, মানে খুব বুঝাইতো। মা আমি অনেক কষ্ট করছি, কি করবো বলো, কিছু করার না, একটা বাচ্চা হয়েছে না, বাচ্চাটার মুখের দিকে তাকাও। ওই করতো, এরকম করতে করতে একদিন বললো কি হঠাৎ করে যে টিভিটা যখন দিয়ে দিল, আম্মা না রাগ করে আসে না, ঘরের জিনিস তো সব আম্মার দেওয়া। তা আম্মা করছে কি, আমার বাচ্চাটা তখন 6 মাসের বয়স, তো ওরে আসে না বাসা থেকে বের করে দিছে যে যা, তোর যখন আমি সব দিই, সব যখন আমারই করতে হয়, আমার মেয়েটারা এরকম টর্চারিং করিস আর মারধর করস, আমার আর ধৈর্য কুলায় না। ও মারতেছিল, এমন টাইমে আম্মা আসছে, পাশের রুমে ভাবি গিয়ে খবর দিছিল আমার আম্মারে যে ওকে মারতেছে, কান্তার খুব মারতেছে, আপনি আসেন। তো আমার আম্মা করছে কাপড় ধুইতেছিল, সে ভিজা কাপড়ের উপরে বোরকা পরে চলে আসছে। আইসা দেখে আমার সত্যি দরজা লাগানো, আমার মারতেছে। মারতেছে, আমি ও বাবা ও মারে করে চিল্লাইতেছি সমানে, খুব কান্নাকাটি করতেছি। পরে দরজা খুলছে, যখন আম্মার কথা শুনছে তখন দরজাটা খুলছে। খোলার পরে ও বলতেছে যে আমি তোকে মারি নাই। শোন তুই, তখনই আম্মা তুই করে বললো, আমার ভাইও ছিল, তুষারও গেছে। ও যাওয়ার পর কইতেছে শোন তুই বহুত করছিস, আমার মেয়েটার অনেক জ্বালাইতেছিস, নে তোর কাছে শুধু সম্বল ছিল একটা টিভি আর তোর বাচ্চাটা নিয়ে তুই চলে যা। আমার বাচ্চাটা দিয়ে আম্মা আমার না নিয়ে ঘর তালা মেরে আমার নিয়ে আসছে, বাচ্চাটা দিয়ে ওর হাতে। হ্যাঁ দিয়ে আসছে। আর তো আমার ভালো লাগে না, আমি তো আর থাকতে পারতেছি না আমার বাচ্চা রেখা। আমি যে এই যে কাঁদতেছে, এরকম কাঁদতে কাঁদতে পরের দিন সকাল হয়ে গেছে ভাইয়া। তার ভিতরে আবার কি করছে, আম্মা আমার ঘরে রেখা খালার বাসায় গেছে, আমি ওই ফাঁকে আবার পলাই আসছি আমার ছেলে দেখার জন্য যে ওকে আসছে কিনা। আইসা দেখি নাই, ও চলে গেছে ওর বাপের বাড়ি। আইসা শুনলাম, পরে আমি আবার বাসায় চলে গেছি। যে এত সারা রাত কাঁদতেছি, পাক ঘরে বসে বসে কাঁদতেছি। অর্ধেক রাত্র 3টার সময় আম্মু উঠাইছে, আম্মু ঘুমাইতে পারতেছে না আমার কান্না দেখা। অর্ধেক রাতে আইসা আমার বলতেছে একটা রাত তুমি থাকতে পারতেছো না, আর আমি এতগুলো রাত কিভাবে পার করছি তোমাদের রেখা, তো তোমার তো একটা, আমার তো 2টা ছিল। তখন বললো, তখন আম্মুর কষ্টটা আমি বুঝতে পারলাম যে না, আমার আম্মু অনেক কষ্ট করছে, মানে আপনাদেরকে রেখে সে থেকেছে। হ্যাঁ, তার কতখানি কষ্ট হয়েছে আমাদের 2জনের রেখা থাকতে। তারপরের দিন সকালবেলা ভাইয়া আর আমার আটকে রাখতে পারে নাই, আমি না চলে গেছি। মানে আপনার সন্তানের কাছে আমার বাচ্চার টানে আমি আর থাকতে পারিনি, আমি দৌড়ে চলে গেছি। কই আমার শ্বশুর বাড়িতে, পাশের ঘরের ভাবিরে নিয়ে গেছি যে ভাবি একটু আসেন। ভাবি গেল, যাওয়ার পরে আমি গিয়ে বললাম এখন তো আমার বাচ্চা আমার ধরতেই দিব না এরা, আমার বাচ্চা আমার দেখে সমানে কাঁদতেছে, আর আমি তো এমনি কাঁদতে কাঁদতে অস্থির, তার ভিতরে দেখে আমার বাচ্চাটা ধরতে দিব না, বুকের দুধ খায় আমার বাচ্চাটা, খুব কান্নাকাটি করতেছি। পরে আমার শ্বশুরের হাত পা ধরলাম, ধৈরা টেরা অনেক কিছু করে টেরা করলাম। তারা আমার কন্ডিশন দিল, কটা কন্ডিশন দিল। 1 নম্বর কন্ডিশন মামুন আমার দিল যে তোর মার সাথে তুই যোগাযোগ করতে পারবি না। আর তখন রানিং আমার সবসময় আপনি করে বলে, কখনো তুমি করে বলে না, রানিং সবসময় তুই করে বলতো। আপনি করে কে বলতো? ও আমার সবসময় আপনি করেই বলে। আপনার হাজবেন্ড আপনাকে আপনি করে বলতো প্রথম থেকেই? হ্যাঁ, প্রথম থেকেই। আর আমি ওরে তুমি করে বলতাম, আর মাঝে সাথে দেখা যেত বেশিরভাগ সময়ই আপনি করে বলতো, না তো তুই করে বলতো। অদ্ভুত বিষয়। হ্যাঁ, মানে হাজবেন্ড ওয়াইফকে আপনি করে? হ্যাঁ, আপনি করে বলতো। আমি বললে বলতাম কি বলতো, সরল লজ্জা লাগে আমার। ওকে, এখান থেকে আমরা তারপরে আর কি ওনারা আর কি সবাই মিলে বাসায় গিয়ে বলার পরে আমার শ্বশুরের পাটা ধরলাম, ধরার পরে শ্বশুর অনেকক্ষণ করলো, পরে কন্ডিশন দিল যে তুমি মাউনা আমার কন্ডিশন দিল যে আপনি আপনার মার সাথে কথা বলতে পারবেন না, 2 নাম্বার কথা বাসা থেকে বেরোতে পারবেন না, আপনার মার বাসা যাইতে পারবেন না আর কি। এইটাই হলো কন্ডিশন। এই 2টা কন্ডিশন আমার দিল, আর খাওয়াই আর না খাওয়াই সেটা আমার ব্যাপার। তারপর বাচ্চার মুখে দিকে তাকায় সবকিছুতে রাজি হয়ে গেছি। এটা আর কি আমি আর ভাবি মানে সব ধরনের কন্ডিশন মেনে নিলেন আপনি? হ্যাঁ, মেনে নিলাম। আর ওকে ভাবির আর বলতে মনে নাই যে ভাবি এটা আমার কাছে বললেন না। মানে 2 দিন পরে আমার ছেলে প্রচন্ড জ্বর হয়,
এত জ্বর হয় আমার বাচ্চাটা খিচুনি উঠে মানে মাথায় জ্বরটা উঠে যায়। আর দুপুরবেলা আমরা শুয়েছিলাম, দেখি হঠাৎ করে খিচুনি উঠে, ওরে ধৈর্য পাশের ঘরে ভাবি কান্নাকাটি শুনে দৌড়ে আসে, আইসে মাথায় পানি দেয়, দেখি খিচুনিটা আস্তে আস্তে কমার পরে এটা শুই না খবর পায় আমার আম্মা আসার পরে দেখে, তখন মামুন আবার আম্মার দেখে আবার স্বাভাবিক, একবারে স্বাভাবিক, কিন্তু ও যে চোখ দিয়ে আমার ইশারা করতেছে যে আম্মার সাথে কথা বলতে পারবে না, ওইটা আমি বুঝতেছি। ওকে, ঠিক আছে, ও ওইখান থেকে বলতেছে, আমিও বুঝিনি, কিন্তু পাশের ঘরে ভাবি না বলে দিছে। কি বলেছে? যে আপনার সাথে তো মামুন ভাই বলছে কথা বলতে পারবো না কান্তাপা। আচ্ছা, এই কথাটা বলে দিছে। বলার পরে আম্মা খুব কষ্ট পেলো, কষ্ট পেয়ে বাসায় চলে গেল। পরে আর কিছু বললো না। আম্মা আবার ওর জন্য পিচিটা আবার একটু খাওয়া শিখতেছে, ওর জন্য ফল টল কি যেন নিয়ে আসলো। আসার পরে রইলাম, পরে আম্মা ওগুলো দিয়ে চলে গেল। পরে করলো কি, ওই মাসেই আমার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হইলো। ফার্স্ট ঈদ, কুরবানি ঈদ আমার নিয়ে গেল বাড়িতে। তো ওনাদের বাসায় যাওয়ার পরে 1 মাস ছিলাম। 1 মাস আমরা স্বামী স্ত্রী দুজন ডিস্টেন্স ছিলাম, আলাদা ঘুমাইতাম। মানে 1 মাসে একই ঘরে কিন্তু আলাদা। মানে তখন আপনার উপরে কোনো ফিজিক্যাল টর্চার করতো না? তখন না। তো ওনাদের বাসায় থাকতাম, দেন ওনাদের বাসায় 1 মাস ছিলাম। এই 1 মাসে মানে মোটামুটি ওনাদের উপরে যতটুকু ধারণা থাকা দরকার আমি অতটুকু ধারণা পাইছি। যেমন মামুন যদি যখন বাসায় না থাকতো তখন ওনাদের বিহেভ ছিল একরকম, আর মামুন না থাকলে বিহেভ থাকতো আরেক রকম। দেখা যেত আমার শাশুড়ি হঠাৎ করে কাজ করতেছে হঠাৎ করে বকাঝকা শুরু করেছে। কি হয়েছে, কারে বকে আমি বুঝতাম না যে কারে বকতেছে। পরে ভালো করে বুঝতাম যে আমারই তো বকতেছে, কি জন্য বকতেছে সে কারণ আমি খুঁজে পেতাম না। আচ্ছা আচ্ছা। তাদের চিন্তা ভাবনা ছিল যে আরেক জায়গায় ছেলের বিয়ে করালে 5 লাখ টাকা যৌতুক পেতো, এখানে তো বিয়ে করার কিছু পায়নি। আচ্ছা আচ্ছা, এটা তাদের চিন্তা ভাবনা। আমি এটা বুঝতাম। প্রথম ঈদ করলাম, তারা নতুন বউ হিসাবে যে একটা কাপড় টাপড় কিছু দিবে সেটা দিল না। রইলাম, বাড়ির যত কাজ আছে গাধার মতো যত কাজ করতে হয়, এতটুক টুকরা থেকে শুরু করে সম্পূর্ণ কাপড় ধোয়াইলো, এভরিথিং সব কাজ করলাম। গেল, দেখা যায় যে বাচ্চাটার ক্ষুধা লাগছে, ওই যে বকতেছে বাচ্চাটা নিয়ে আমার সরে গেছে। আমার বাচ্চাটা ক্ষুধায় কাঁদতেছে কিন্তু আমার সামনে আনে না। আচ্ছা, বুকের দুধ খাওয়াইতে দিব না, কেন খাওয়াইতে দিব না বুঝতাম না কেন। মানে ওদের বাড়িতে এই ধরনের? হ্যাঁ, এরকম শুরু হইলো। আর বলতো কি আমার শাশুড়িকে, তোরে তো আনছি প্ল্যান করে যে কোনো মুহূর্তে তোর সাদা কাগজে সই রেখে বাইর করে দিন নাতি রেখে, এগুলো বলতো। তা এগুলো বলতো না, আমি না মামুনের কাছে ভয় আর কইতে পারতাম না, কারণ মামুনও তো মারধর করে। বলবো পরে ওর মার নামে বললে তো ও তো আমার মারধর করবো, ওই ভয়ে না আরো বলতাম না। আবার যদি মামুন গিয়ে ওর আম্মারে জিজ্ঞেস করে তাহলে তো ও গেলে আবার আমার মায়ের বকাঝকা করবো, এই চিন্তা করে বলতে পারতাম না। অর্থাৎ এরকম করে থাকতে 1 মাস থাকলাম। থাকার পর আমরা দুজন আবার চলে আসলাম। যে ও কি করলো, বাসায় এরকম বকাঝকা করে। আমি আবার ওরে বললাম কি, তোমার আম্মা শুধু আমার বকাঝকা করে, আজকে যদি তোমার আম্মা আমার বকে আমি তাহলে পালাই যাবো। আমি আবার ওরে এটা বললাম। বলার পর ও আমার কিনা কিছু করে না, আমি আসবো এসে আপনি আমার কাছে বললেন। আমাকে আপনার কাছে বললে কোনো লাভ হইব না, আমি বুঝতেছি। ওর কাছে বললাম, বলার পর ওনা শুনলো না, ওনা চলে গেল বাসায়। ও অফিস ডিউটিতে চলে গেল। আমি আবার করলাম কি বাসায় রয়ে গেছি না। পরে দেখি হ্যাঁ আমার অনেক আজে বাজে বিশ্রী বকা, আমার মার বিয়ে হয়েছে, হ্যান হয়েছে, তেন হয়েছে, সব মানুষের কাছে বসে বসে এগুলো কইতেছে। আমার লজ্জা আর ভাল লাগে না, সহ্য করতে না পেরে পাশের রুমে একটা পিচ্ছি মেয়ে ছিল, অল্প বয়সী 12-13 বছর একটা মেয়ে। ওরে বললাম, দেখো আমার একটু প্রবলেম, কারো কাছে তো বলতে পারতেছি না, আর বোবার মতো থাকতে হইতো, মানে ওনাদের বাসায় কথা বলা যাবে না কারোর সাথে। তো ওনার বললাম কি, দেখো প্রবলেম, আমার যদি একটু হেল্প করো তাহলে আমি পালা যেতে পারবো। ওরে বললাম, ও কই আচ্ছা ভাবি আমি করবো। ও করলো কি, আমার বাচ্চার কাপড় চোপড় দিয়ে একটা বাস্কেট ছিল, বাস্কেটের ভিতরে ভইরা আমি ওরে পাস করে দিলাম। আমি ছিলাম কর্নার রুম দিয়ে ওরে পাস করে দিলাম। পাস করে দেওয়ার পর আমি আবার ওই চিপা দিয়ে পালাই ওদিক দিয়ে চলে গেছি। 3 দিন না খাওয়া, মানে এরকম বকাঝকা করে আমি 3 দিন না খাওয়া, খাইতে পারি না। আর একটু কিছু একটু জ্বর হইলে ঠান্ডা হইলে আমার তুস্কা খাওয়ায়, কি ট্যাবলেট খাওয়া আমার শ্বশুর এগুলো করে, যে এটা খাওয়া ভালো হয়ে যাবো। আবার দেখা গেছে আমারে কি করছে, আমার বাচ্চার একটু পাতলা পায়খানা হয়েছে, আমারে ডালিম পাতা দিয়ে ভাত খাওয়াইছে। এরকম কুসংস্কার ছিল। মানে পরে করছি কি, আমি ওনাদের এই কাহিনী দেখে পরে লাস্টে না ভাই পালায় আসছি, বাসায় আসছি। হ্যাঁ, বাচ্চা সহ আসছি, বাসায় এসে পড়ছি। পরে তো আমার কাছে বললাম যে আমার এই অবস্থা, আমার না বিশ্বাস করে না, আমাকে না তুই পাজি, আমার তার ভালো লাগে না, কার কাছে বলবো, কারো কাছে বলার মতো নাই। আমার একটা খালাতো বোন ছিল, ও আবার আমাদের বাসায় ভাড়া ছিল, ওর কাছে বললাম যে দেখ এই অবস্থা, এখন কি করবি, আন্টিও তো বিশ্বাস করে না। আমি আর 11 মাসের ছোট বড়, ওর কাছে সব কথা বলতাম, তো আন্টিও তো বিশ্বাস করে না, এখন কি করবো। তারপর ওইখানে রইলাম আমার কাছে কয়েকদিন, 2 দিন থাইকা পরে আবার আমার বাসা, তখন আমি বাসা ছাড়িনি, আমি আবার আমার বাসায় আসছি। মামুন 3 দিন পরে ও আসছে বাসায়, আসার পরে আর কিছু বললো না। আচ্ছা, ও না একবার ঠান্ডা, মানে ও আমার বাসায় নিবই, যেমনি হোক ওদের বাসায়, ওদের বাড়িতে আমার নিব, মানে এটা হচ্ছে চিন্তা। আর আমি রয়েছি যে থাক। পরে আম্মা বললো যে দেখ কিছু করবো না, তুই যাই দেখ না।
কিছু করবে না। তা আমি বাসায় রইলাম, ওদের বাসা বললো, পর বাসা ছেড়ে দিল মামুন। আর ভালো লাগে না, আমার মনে হয় জেলখানা, এরকম একটা অবস্থা। আমি কান্নাকাটি করতেছি, কিছু কারো কাছে মানে বলার মতো কারো কাছে এরকম জায়গা নাই যে কারো কাছে বলবো যে কেউ একটু হেল্প করবো। গেলাম ওদের বাসায়, ওদের বাসায় সব জিনিসপত্র নিয়ে চলে গেলাম। পরে আমাকে তুই যা, আমি 2 দিন 3 দিন পর পরে যাবো, গিয়ে দেখা করবো, তুই কান্নাকাটি করিস না। তো গেছি, যাওয়ার পর সব গুছাই সব জিনিসপত্র যখন বাসায় ঢোকানো হইলো, এই শুরু হইলো আমার সাথে অত্যাচার তাদের। মামুন যখন না থাকে তখন দেখা যায় আমার শাশুড়ি মাইরও দেয়। মানে এরকম একদিন করছে কি, বাসার ভেতরে এরকম ঘরের কাজ টাজ করতেছি, মামুন দুপুর বেলা আসছে। আসার পরে কি কথা নিয়ে জানি কথা হয়েছে, আমার হাজবেন্ড গিয়ে না জিদ করে না খাটের উপর আমি বসাতো, গিয়ে না আমার সমানে পাখা আছে না, পাখা দিয়ে বাইরেতেছে। আর আমার শাশুড়ি ফট করে আইসা না আমার গলার ভিতরে পাড়াতে ধরে কয়েক মার, ভালো করে মার। এটা আবার আমার ননাস দেখছে, বুঝছেন? আমার ননাস আবার বাসার ভিতরে ঢুকছে, উনিও রুমে ঢুকছে। উনি তো সারাদিন থাকতো না, উনি আবার টিউশন করতো, ওনার বিয়ে হয় নাই। উনি আমার বাসার ভিতরে ঢুকে এটা দেখছে, দেখা কি আপনি এটা কি করেন, যদি কেস দিয়ে দেয় তাহলে 2 দিন পর ফাঁসে যাবেন। তখন আমার বাচ্চা কয়টা? একটা বাচ্চা। তখন আমার বাচ্চার বয়স আপনার 1 বছর 4 মাস। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। পরে ওনারা খুব মারলো, মারধর করলো। পরে বসে বসে কাঁদতেছি। তখন ও যখন মাউনের আবার রাগ করে মারতেছে যে আমি তো মারতেছি, আপনি তো ফিরাইবেন তা না, আপনি আবার গিয়ে আবার গলায় পাড়া দিয়ে ধরছেন। তখন ও আবার কান্না করে কাঁদতেছে আর কইতেছে আমি এরকম করলে কিভাবে থাকবো এখানে, আপু তুমি বলো। তা আমার ননাসের নিয়ে গেল, আমার শাশুড়ি নিয়ে গেল, আমার ননাস ওনার ওই সাইডে নিয়ে গেল। আর মাউন চুপ করে বসে রইল। গেল, আমি আর মাউনের সাথে কথা বলিনি। ভিতরে জিদ, মামুন পাল্টাইছে, নেশা তো করে। আমি ওটা ভালো করে খবর পাইছি যে ও ফুললি নেশা করে এখন। তারপরে আবার দেখা যায় যে তার ভিতরে ওদের বাসা আমার খাওয়া পড়ার কষ্ট, তার ভিতরে এইগুলা করে। আর খালি করে রাক্ষস, আমার বউটা না রাক্ষস, এতগুলো করে ভাত খায়। দেখা যেত মামুনের সাথে বসে ভাত খেতে দিত না, যে মামুনের সাথে বসে ভাত খেলে দেখবো তো মামুন কাঁটা কতগুলো ভাত খায়। তো এরকম না খায় থাকতে 4.5 মাস রইলাম ভাইয়া। এর ভেতরে একদিন এরকম করে মানে জীবনে অতিষ্ঠ হয়ে লাস্টে পুকুরে ঝাঁপ দিছিলাম। আমি তো আবার সাঁতার জানি না, পাশে বাড়ির পিছনে একটা পুকুর ছিল, একেবারে পুরো বর্ষাকাল, পানি দিয়ে ভরা। ওই পুকুরে লাফ দিয়ে ঠিক নাক পর্যন্ত নামে গেছি আমি। ওইখান থেকে আমার টাইন উঠাইছে যে শালার মরিয়ে যাবো। তখন আমি বাচ্চা চিন্তা করি না, যে মারা যাই, মরে যাওয়া ভালো। তারপর ওইখান থেকে আমার সবাই মিলে টাইনা উঠাইলো। উঠে আসলো আমার কাছে, উল্টা পাল্টা কথা দুনিয়ার কিছু বলে দেয়। তা আম্মা আবার আমার সাথে চেতাচেতি করে যে কোথাও গিয়ে থাকতে পারে না, এটা সেটা আম্মা এগুলো কইতেছে। পরে মানে ভিতরে এত কষ্ট যে কার কাছে বলবো, কেউ নাই। আর আমার হাজবেন্ড কি করতো, বুঝতো যে আমার খাওয়ার কষ্ট হয়। ও করতো কি, ডিম আছে না ভাইয়া, ডিম সিদ্ধ করে, সেদ্ধ ডিম কিনে নিয়ে আসতো, বাসায় সেদ্ধ করলে দেখবো পকেটে করে নিয়ে আসতো। তাহলে ওই পকেটে গরম ডিম থাকতে জিন্সের প্যান্ট তো ওই যে ঠোসা পড়ে গেছিল রানে, পলায় আনতো, আইনা লুকায় রাখতো, আমার ডিম সিলা খাওয়াইতো। খাওয়ানোর পর ওইটা আবার প্যাকেট করে পরের দিন সকালে নিয়ে যেত, বাইরে গিয়ে ফালাই দিত। এটা আমার হাজবেন্ড করতো মাঝে মাঝে। যখন দেখতো আমার শুকাইতে হাড় ছিল, হাড়ের উপর একটা চামড়া ছিল শুধু। মানে আপনার বাসায় এভাবে খাওয়ালে প্রবলেম হবে, সেজন্য লুকিয়ে লুকিয়ে খাওয়াইতো আমার। তো দেখা যেত এরকম করতো। আবার আমার শাশুড়ি গুলো টের পাইতো, বুঝতো। আর শুধু আমার বলতো যে তুই আমার ছেলে আসলে কান কথা লাগাস। তো একদিন আমি না রাগ করে বলছি যে আমি যে আপনার ছেলের কাছে বলি, আপনার ছেলে সংসারেও খরচ দিত না। হ্যাঁ, ওইটা দিত কিনা সেটা আমিও জানতাম না। ও যে কয় টাকা বেতন কি করতো না করতো ওগুলো আমি জানতাম না। আপনারা নির্ভর ছিলেন মানে ওদের উপরে, ওই সংসারের উপর? ওনাদের উপরে নির্ভর ছিলাম না। ও দিত ঠিকই, কিন্তু এটা আমার শাশুড়ি পুট অফ করতো না। আচ্ছা। আর ও মনে করতো আমারে দিছি, তো এটাকে আমার বউর কাছে বলতে হইব নাকি, মানে এরকম। তো দেখা যেত মারধর করতো। তো আমার করতো কি, ওই একদিন আমার শাশুড়ি আমার বলছে যে আমার ছেলের কাছে কান কথা লাগে। তখন আমি আবার বলছি যে আপনি যে কথা বলেন সব সময় শুধু শুনলাম, আপনি ছেলের কাছে জিজ্ঞেস করেন তো আমি বলি কিনা। আর যদি আপনার ছেলে যদি বলে থাকে তাহলে তো হয়েছে, আর যদি না বলে তাহলে আপনি আমরা স্বামী স্ত্রী কথা বলে আপনার কান পাইতে শুনেন না, তো আপনি জানলেন কিভাবে যে আমি আপনার ছেলের কাছে বলছি আর কথা কয় না। এরকম একদিন কি করছে, বাসার ভিতরে যে এরকম আমার শাশুড়ি, আমি ঘরটা পরিষ্কার করছি, আমার না খুব মারলো। এই আইসে কাজ করতেছে, কাজ করবি না, এই সেই যত আজে বাজে বকা আছে সব বকা গুলা দিল। তা দেখে না আমি আবার রাগ করে আমার শ্বশুরে বলতেছি আব্বা আমি চলে যাবো, আমি থাকবো না। না সে আসুক, মামুন আসলে তারপরে যাই। তাই করছে কি আমার দেবর না, তুই যা। আমার দেবর তখন কিন্তু বেশি বড় না, মেট্রিক পরীক্ষা দিবে। আমার দেবর মোটা বড় সড়ো হয়ে গেছে। ও আমার এইখান দিয়ে এইভাবে ধইরা এখান দিয়ে রক্ত জমে গেছিল, মানে যেভাবে ধরছিল আর একটা ঘুষি মারছিল মাথার ভিতরে, মারলো। আমার শাশুড়িও মারলো। আমার শ্বশুর বারবার সরাইতেছে, মানে এই জিনিসটা পুট অফ করে না। আমার ননাস তো বাসায় নেই, একটু সাপোর্ট যদি একটু করতো তাহলে আমার ননাসটাই করতো। মানে উনি তো দুনিয়াদারি ঘুরতো, সব কিছু বুঝতো, এর জন্য উনি আবার এগুলো করতো।
সংসারটা তার উপরে ছিল। তা আমার এরকম করে ধরছে যে তুই যা, আমার বাঁচতে থুয়ে যা, বাঁচতে দিব না। তা এটা বলছে, আমার তো খুব খারাপ লাগতেছে যে আমি আবার রাগ করে বলছি যে বাঁচতে কি বানায় আনছিস, আমি আবার রাগ করে এই কথাটা বলে ফেলছি। বলছি, তার জন্য আবার এসে আমার মারলো, মারধর করলো। রইলাম 3 দিন না খাওয়া, আমার শরীরের অবস্থা এত খারাপ যে আমি হাঁটার মতো শক্তি আমার নাই। তা আমার বলতেছে, ও তার আগের দিন আমার খালাতো বোন আসছিল, এটাই হচ্ছে মেন কারণ। আমার বোন আসছে, আমার বোনের কাছে হয়তো আমি সব বলে দিছি, এই হলো ওনাদের জিদ ছিল, এই জিদের কারণে এই অবস্থা। তা আমার মারছে টারছে, আমি আর কিছু বলিনি, অমনি রইছি যে মামুন আসলে বইলে আমি চলে যাবো, আজকে সংসার থাক আর না থাক। পর রাত্রেবেলা মামুন আসছে, 11টার সময় বাসায় মামুন আসছে। আমার তো ভিতরে 1.5 টাকা পাশ শিখা শুরু হয়ে গেছে, ভেতরটা ভালো লাগতেছে না যে আমার সংসারটা মানে এই শেষ। ভেতরে চিন্তা ভাবনা, আমি ওই পাশে আমার যে রুম দিছিল, রুমটা কাঁচা ছিল, ফ্লোরটা কাঁচা ছিল, আমি ওই রুমে বসে রয়েছি। এখন মামুন আসছে, পরে মামুনের কাছে দুনিয়ার কথাগুলো বললো, আমি বাইরে রুমে থেকে শুনতেছি যে কি বলতেছে। আমি একটু হাও বলি নাই, নাও বলি না। এখন মামুনের তো করণীয় ছিল যে না, ওনার কাছ থেকে শুনছি, এখন আমার বউর কাছ থেকে শুনি। সে ওইটা না করে সে আইসা করলো কি, না খাই অমনি শুয়ে রইল। আমার বাচ্চাটাকেও সেদিন ভাত কিছু খাওয়ায় নাই। আমি তো 3 দিন খাই না, আমার বাচ্চা তো বুকের দুধ পাই না। আমার বাচ্চাটা সারাটা রাত কান্নাকাটি করছে ক্ষুদায়। অমনি রইলাম, রাত পার করলাম, সকাল ভোর 5টা। এখন মামুনের বলার মতো সুযোগ পাইতেছি না। দুয়ারের সামনে আমার শ্বশুর বইসা রইছে, বলতে দিব না। মামুনের কাছে যদি বললে তো মামুন জানে গেল, তাহলে আমার নিয়ে চলে যাবো। এর জন্য আমার শ্বশুর বলতে দিব না, দুয়ারের সামনে বসা। আমার শ্বশুর আবার কি, শাশুড়ি যা বলতো তাই শুনতো। আমার শ্বশুরের আর শাশুড়ির পাশের রুমে বসে থাকে। এখন রাত্র অনেক 12টা-1টা বেজে গেছে, আমি আবার বাচ্চা নিয়ে, বাচ্চারা কাঁদতেছে, কাঁদতে ও ঘুমাই গেছে, আমি ঘুমাই গেছি। তো এরকম করে রইলাম। মামুন আবার করছে কি, রাত্রে ভোরবেলা আর কি 5টার সময় উঠছে, আজান দিতেছে, উঠলো, উঠা হাত পা দিল, ধুয়ে না ওয়াশরুমে গেছে। ওয়াশরুম থেকে বেরোয় আসছে, আসার পরে মামুন আমার কি, মামুন এসে শুইছে, ও শোয়া উপর হয়ে শুয়ে রয়েছে, আমি আবার ওর উপরে গিয়ে শুইছি, পিঠের উপরে শুয়ে। আমাকে মামুন একটা কথাও বলবা না, সাউন্ড করবা না, মানুষ আছে শুনবে, আমি শুধু 2টা কথা বলবো, এরপরে যদি তুমি মনে করো যে আমার কোনো দোষ, তুমি আমার ছেড়ে দিও, আমার কোনো মানা নেই। কিন্তু আমার সংসারটা আমি অনেক ভালোবাসি মামুন, সংসার ছাড়া আমি বাঁচব না। পরে আর কোনো কথা বলো না, শুধু জাস্ট ওর হাতটা নিয়ে না, আমি হাতটা আমার মাথায় দিলাম, মাথাটা এখানটা ফুলে গেছে, হাতটা নিয়ে দেখাইলাম যে তোমার ভাই আমার মারছে, এটা কি তোমার কাছে বলছে কেউ? কারণ না, তো এটা বলে নাই। তো শুধু আমার মুখের দিকে একটু তাকাইলো, মানে ওর মাথা খারাপ হয়ে গেছে যে আমার ভাইও মারছে, এটা কি কথা। ও তখন হয়তো বা বিশ্বাস করছে কিনা তা জানি না। পরে বললাম, ও আবার শুয়ে রইল, আমি ওরে জাস্ট কয়টা কথা বইলে আইসা শুয়ে রয়েছি। 7টা বাজছে, ও উঠছে, 7টার সময় উঠে আইসা বাথরুম থেকে আসলো, আইসা আমার বলতেছে যতটুক হাতে পারেন নিয়ে চলে যান, আমি 1 মাস পরে বাসা নিয়ে আপনার খবর দিব। আপনি করে? হ্যাঁ। অদ্ভুত, মানে আপনার হাজবেন্ড আপনাকে আপনি করে বলতে, আপনাকে তুমি করে বলতেন? হ্যাঁ। এটা বলার পর আমি শুনে আমি বললাম কি, আমি মনে হচ্ছে আমার খেতে তারাই দিব। প্রথমে বাসার কথা বলে নাই, তখন শুনে আমার মনে হইলো আমার তারাই দিব। তখন আমি বললাম যে আমার ছেলেটা, আপনার ছেলে তো আপনার কাছে থাকবো, কার কাছে থাকবো, আমি বাসা নিতেছি, বাসা নিয়ে আপনার খবর দিব। তো আমার দিলা, আমি শুধু জাস্ট ব্যাগটা হাতে করে নিয়ে, আমি হাঁটতে পারতেছিলাম না, আমার শরীরে একটু শক্তি নেই, 5টা টাকাও নেই ভাই রিক্সা দিয়ে যাবো বাসায়। তাও অনেক কষ্ট করে হাইটে গেছি। বাসায় গিয়ে দুয়ারের সামনে যায় ব্যাগটা ফালাই দিয়ে আম্মারে দইরাম, আম্মা আমার না সবাই মিলে মারছে। শুনে আম্মা তো মার তো চোখ কপালে উঠে গেছে যে কি করছে, কেন মারছে। এই বললাম যে এই কারণ এই হয়েছে। পরে আম্মা বললো যে ঠিক আছে থাকো তুমি, তোমার যাইতে হবে না এখান থেকে। পরে রইলাম, থাকার ঠিক 3 দিন পর মামুন আমার ফোন দিল। মানে 3 দিনের আগে ভেতরে একদিনও আমার মামুন একটা ফোন দেয় না বা কন্ট্যাক্ট করার চেষ্টা করে নাই, যোগাযোগ করে নাই। 3 দিন পরে আমার ফোন দিল কি, আমি আমার মোবাইল দিয়ে আমি মিস কল দিলাম, তারপরে ও আমার ব্যাক করলো। ব্যাক করার পর আমার বললো যে আপনি কোথায়? আমি বললাম আমি বাসায়। পরে কইতেছে যে কোনো খবর নাই। আমি কি করে খবর করবো, ইন্টারনেটে ফোন দিবেন না, আপনি অন্য নাম্বার দিয়ে ফোন দিবেন। আমি আমার ফোন আছে, আমি যে তোমার সাথে যোগাযোগ করবো। ওইটা শুনে ও করলো কি, ঠিক আছে তুমি কালকে বিকালে আইসো, আমি তোমার কিছু টাকা দিব। তা আমি আবার করলাম কি, কলোনি এসে দাঁড়াতে বললাম, গেছি, পরে আমার 500 টাকা দিল। তারপরে কি করলাম, আম্মার সাথে ওর মাঝখানে একটু কথা কাটাকাটি হয়েছিলাম মামুনের সাথে, ওতে রিলেশনটা একটু হয়ে গেছে। আবার ওদের 2জনের সাথে রিলেশনটা সুন্দর করার চেষ্টা করলাম, যে যাতে 2জনই ভালো থাকে। আম্মার কাছে ভালো, মামুনের ভালো কথা বইলা, মামুনের কথা আমার কাছে ভালো বইলা 2জনরে আবার একত্র করলাম, করে আনলাম। 1.5 মাস আমার কাছে থাকার পরে মামুন একটা বাসা নেওয়ার পরে, মানে যেরকম একটু বাজার একটু কম করতো, তখন একটু মোটামুটি করে। আম্মা আবার করলো কি, একটা আলমারি বানাই দিল আমাকে, বললো যে একটা আলমারি বানাই দিয়ে নিয়ে যাও। তো ওইটা দিয়ে আমি নতুন বাসায় উঠলাম। ওঠার পরে রইলাম, ওনাদের সাথে তো কোনো যোগাযোগ আর করা হয় নাই। পরে মাঝে সাঝে আমার ছেলেটাকে নিয়ে যেত, এরকম করে রইলাম। ওইখানে ছিলাম 1 বছর। 1 বছর মোটামুটি ছিল, কিন্তু মারধর করতো তেমন না, আগের মতো ওরকম না, একটু কমলো।
1 বছর থাকার পরে আইসা আমার আম্মার বাসার পাশেই একটা বাসা ভাড়া নিলাম। ওইখানে বাসা ভাড়া নিয়ে আমি 4.5 বছর এখানে থাকি। ওইখানে মোটামুটি থাকি। ওর একটা জায়গা চাকরি হয় আপনার হেমতপুরে, একটা ভাইয়া আছে নাম হলো রাজীব, সবাই এক নামে চিনে, 2 ভাই আর কি নেতা। ওনারই পার্সোনাল অ্যাকাউন্টেন্ট হিসাবে মামুনের জব হয়। পরে ওইখানে মোটামুটি ইনকাম সোর্স বেড়ে গেল। তখন ওই বাসায় যাওয়ার পরই আমার আরেকটা ছেলে কনসিভ করে, আমার মানে আরেকটা বাচ্চা কনসিভ করে। তো ওই বেবিটা হওয়ার ঠিক মানে বেবিটা হবে আর কি, ওই টাইমে মামুন প্রচুর পরিমাণ ইনকাম করে, আর প্রচুর পরিমাণ তখন খাওয়া দাওয়া ফেন্সিডিল, মানে গাজার পরে ফেন্সিডিল। হ্যাঁ ফেন্সিডিল খায়। সকালবেলা যাওয়ার পরে সে সকালবেলা নাস্তা করতো না বাসায় একদিনও, দুপুরেও খাইতো না, শুধু জাস্ট মাঝে সাথে তাও রাত্রে খাইতো। এর জন্য সে ঘরে বাজার করতো না। তখন আমি করতাম কি যে ইনকাম সোর্স দেখতাম যে টাকা পয়সা সব ঘরে আইনা রাখে। সে তো অ্যাকাউন্টেন্ট ছিল, তার টাকা পয়সার হিসাব ছিল না, আর স্যালারি ছিল তার 50,000 টাকা। তখন দেখতো কি দেখা যেত কিছুই করতো না, ঘরে বাজার করতো না। সে টাকার কথা বললে মাথা খারাপ হয়ে যেত। একটা রুম নিলাম আপনার সাবলেট, বাথরুম সহ, বারান্দা সহ, ব্যালকনি সহ, নিচতলায়। বাসাটা খুব সুন্দর ছিল। ওই বাসাটায় থাকতে থাকতে মানে ওই রুমেই থাকতে থাকতে একটা ফ্রিজ কিনলাম কষ্ট করে, টাকা কিছু কাইটা বইলা টেলা অনেক বুঝাই শোনা একটা ফ্রিজ কিনলাম ঘরের। তার ভিতরে আম্মা আবার একটা কালার টিভি, 21 ইঞ্চি কালার টিভি আমার কিনে দিল, যে ঘরে থাকে। আর আমি পকেট কেটে ফ্রিজের কিস্তি চালাইতাম, মানে ওর কাছ থেকে চুরি করে। হ্যাঁ চুরি করতাম। যে একটা ভাবি বলতো যে চাইলে যখন দেয় না তাহলে তোমার পকেট কাইটা নেওয়াই ভালো, আবার নিলে না ভাই বুঝতো না। পরে না প্রথম আমার জীবনে ফার্স্ট ওর হাইস্ট বেশি টাকা চুরি করেছিলাম, 500 টাকা চুরি করে। আমার তো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। পরে ভাবিরে কইতেছে, ভাবি আমার তো ভয় লাগতেছে। কি আরে দূর, মামুন বুঝতোই না, তুই নিয়ে রাখা দে। ওরকম করতে করতে ঘরের জিনিস টুকিটাকে অনেক কিছু করলাম। তো জিজ্ঞেস করতো না আপনাকে টাকাগুলো পেলেন কই, এইভাবে করতাম। পরে বুঝতো, পরে বলতাম যে তোমার পকেট কেটেই করছি, তখন আর কিছু বলতো না। কিন্তু একটু কিছু হইলেই মারধর করতো, মানে বাজারের কথা বললেই মারধর করতো। তারপরে ভাইয়া মানে টুকিটাকি হ্যাঁ জিনিসপত্র করলাম, যেমন টিভিটা বিক্রি করে দিলাম, কালার টিভিটা বিক্রি করে দিয়ে এলসিডি টিভি তখন নতুন বের হয় ওইটা কিনলাম, ফ্রিজ কিনলাম, ক্যাবিনেট কিনলাম, টুকিটাকি এগুলাই। মানে ওর পকেট থেকে কাটতে কাটতে অনেক কিছুই করছি আমি। ঘর যেভাবে গুছানো লাগে গুছায় সাজায় টাজায় নিছি। তারপরে একদিন আমার ছোট ছেলেটা হওয়ার পরে মানে ওর বার্থডে, 2 বছরের বার্থডে করলাম অনেক বড় করে, সবাই দাওয়াত করলাম, সবাই আসলো। মানে মোটামুটি আমার দেখে সবাই খুশি যে মেয়েটা আর কিছু না একটু সুক্ত পাইছে। ওর বোনের আর কি বিয়ে হয় না, ওর জন্য লাস্টে করলাম কি সবাই কোমর বেঁধে নামে, তারপরে বিয়ে হয় না। পরে লাস্টে আমি আমার শাশুড়ি বললাম যে আম্মা আপনারা তো অনেক কিছু করলেন, দেখি এবার আমি নামে দেখি বিয়ে হয় কিনা। তখন আমি করলাম কি ঠিকই আমি নিজে নামার পরে যে লোকজন ঠিকঠাক করলাম, ঘটক ঠিক করলাম। যেদিন থেকে ঘটক ঠিক করছে ঠিক তার 4 দিনের মাথায় তার বোনের আমি বিয়ে দিছি। পরে করলাম কি হঠাৎ করে না চাকরিটা ভাই ছেড়ে দিল। ও চাকরি ছেড়ে দিল? হ্যাঁ ও চাকরি ছেড়ে দিছে। ও আমরা আবার কি করলাম, নিচতলায় ছিলাম তো, একটা রুম নিয়েছিলাম। তখন আবার করলাম কি উপরে 1.5 রুমের একটা ফ্ল্যাট ছিল, ওই রুমে গেলাম। ও যে চাকরি ছাড়ছে ভাই আমার একটু বলেনি, আমি জানি না। আমি ঠিক 3 মাস পরে জানছি যে চাকরি ছাড়ছে। সকালবেলা সুন্দর যেভাবে যাইতো ঠিক ওইভাবে যাইতো। আস্তে আস্তে বাইকটা বিক্রি করে দিল। উপরে গেলাম, ঘর ভাড়া বাইজে গেল 3 মাসের। কি ব্যাপার তুমি টাকা দাও না কেন? কি ঘর ভাড়া দিব না, ভাড়া বাইজে গেছে, এই সেই এটা সেটা। দিব। তখন বন্ধু বান্ধব এরকম একটা পর্যায়ে ছিল ওর। বন্ধু বান্ধব একটা দিন শনিবার দিন তার হাফবেলা ছুটি ছিল, সে হাফবেলা ছুটিতেও আমি সকালবেলা ঘুম থেকে ওইটা গোসল করে বাইরে দেখি ওর বন্ধুরা ঘরের ভিতরে বসে রয়েছে। মানে এরকম হইতো। পরে ওই দেখতাম আস্তে আস্তে বন্ধু বান্ধব সরা শুরু হইলো, আস্তে আস্তে সবাই পয়সা নেই তো বন্ধু, হ্যাঁ সব সরা শুরু হইলো। মামুনের ইনকাম কমে গেল, একবার টোটালি ইনকাম সোর্স নাই, শেষ। ওর বোনের বিয়ের পরে, ওর বোনের বিয়ে আমি 1,70,000 টাকা খরচ করছিলাম। তারপরে থেকে আস্তে আস্তে সব শেষ হয়ে গেল। ওই ওর বোনের উঠাই দেওয়ার পরে এরকম করে থাকতে থাকতে আম্মা বললো, দেখলো যে সমস্যা। তা আম্মা ওকে কি এত কষ্ট করে থাকার দরকার না, তোরা আমি একটা রুম দিই, তুমি আমার বাসায় চলে আয়, ভাড়া তো বাঁচতেছে, সমস্যা না, বাচ্চা আছে 2টা। তাই বাসায় চলে আসলাম। আসার পরে কিছুদিন পরেই 2 বছর একটা না ভাই এরকম করে রইলাম। ও আমাদের বাসায় থাকে, খাওয়া দাওয়া সম্পূর্ণ এভরিথিং, তার সিগারেট খরচটা পর্যন্ত আমার মার চালাইতে হয়। কিন্তু ওদের বাসা থেকে একটা কিছু দিত না, কিছুই না, যে অবস্থা তাও কিছু দিত না। তো দেখা গেছে কি ওর ভেতরে আমার মারতো, আমাদের বাসায় থাকতো, খাইতো, আবার আমার মারতো। আম্মা আর সহ্য করতে পারতো না। আমার ছোট ছেলেটার নাম হলো আদি, ও আবার একটু কিরকম যে আমার মারতো না, ও ছোট মানুষ, ও সামনে দাঁড়ায় থাকতো, ও সরতো না যাতে ওরে ডেঙ্গায় আমার না মারতে পারে, এরকম।
তারপরে বাসায় করতো। তখনও মামুনের যে অরিজিনাল রূপ যেটা, সেটা কেউ দেখে নাই তখনও। আস্তে 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 সব প্রকাশ পাওয়া শুরু হইলো। মামুনের অনেক কিছু লুকায় রাখছিলাম, সব কিছু জানা হয়ে গেল। মামুন নেশা করে, মামুন এইটা করে, মামুন ওইটা করে, মামুন এইটা খাওয়া খারাপ সব এরকম করতে করতে ভাই 2.5 লক্ষ টাকা মানুষের দেনা করে ফেলছে। এগুলো এসে আপনার কাছে চাইতো? হ্যাঁ, এগুলো এসে মানুষ এসে টাকার জন্য করতো, ঘরের জিনিস। ও এর ভেতর কি করলাম, বাড়ি ভাড়া দিতে পারিনি দেখে ফ্রিজটা রেখে আসলাম। ফ্রিজটা কি বাড়িওয়ালাকে দিয়ে আসলাম? দিয়ে আসলাম। পরে এটা 44,000 টাকাতে কিনছিলাম, পরে আপনার 50% অর্ধেকে বিক্রি করলাম বাড়িওয়ালার কাছে। হ্যাঁ, না, অন্য একজনের কাছে বিক্রি করে টাকা কমপ্লিট করে দিয়ে পেড করে দিলাম। একেবারে পুরো টাকাটাই দিয়ে চলে আসছি। পরে আসলো, আমার হোম থিয়েটার ছিল, সেটাও বিক্রি করলো। এই বাসায় আসার পরে, আমাদের বাসায় আসার পরে হোম থিয়েটারটা বিক্রি করে দিল। মানে আস্তে আস্তে সব বিক্রি করা শুরু হইলো। তারপরে কি করলাম, কোয়ালিটিতে ঢুকলাম। ঢোকার পর আমার 6,420 টাকা স্যালারি ধরলো। 1 মাস চাকরি করলাম, খুব কষ্ট। দাঁড়ায় থাকতে থাকতে পা দুইটা থাকে না, আবার বাচ্চা দুইটা বাসায় থুয়ে যাই, মনের ভিতরে শান্তি লাগে না। ছেলে দুইটা রাইখা যাওয়া খুব কষ্ট হয়। আর আমি কখনো না বাইরে যেতাম না, কোথাও বেড়াতে যেতে দিত না আমারে, কোথাও বেরোতাম না, ঘর থেকে বেরোতাম না একবারই। সে মানুষ বাইরে গেছে কাজ করতে, ভিতরে একটা অন্যরকম কিরকম যে একটা প্রেশার। থাকতে থাকতে রইলাম, কাজ করলাম। 1 মাস করার পর আসলাম। আসার পরে ও সারাদিন ঘুমায় থাকে, টিভি দেখে ঘুমায়, টিভি দেখে ঘুমায়, আর বাইরে যায় আসে। মানে আমার বাচ্চা দুটো যে স্কুল থেকে আনবো ওইটাও আনে না। আমার 2টা বাচ্চা তখন মডেল স্কুলে পড়ে। আর আপনি কি চাকরি করেন? হ্যাঁ, আমি গিয়ে চাকরি করে, আমি সারাদিন রান্না বান্না সব করে রেখে যাই, ও এগুলো বসে বসে খায় আর হ্যাঁ এগুলো করে। আমি আবার নিচে দেখি যে ওর অবস্থা খারাপ। আমারে বললাম, আমার এক বান্ধবীর দেবর আমারে একটা সুপার শপে জব দিয়ে দিল, 6,500 টাকা স্যালারি। ওইখানে কাজ করার জন্য, মানে 1 তারিখে আমাদের বাসায় উঠছি, ঠিক 2 তারিখে গিয়ে জয়েন করছি। ও রাগ করে চলে গেল, আর কয়দিন পর না রাগ করে চলে যেত, কিছু হইলে রাগ করে চলে যেত। আচ্ছা, 2 দিন থাকতো, আমি আবার টাইনা টাইনা পাটা দুইটা কান্নাকাটি করে নিয়ে আসতাম। এগুলো করতে করতে 4-5 বার গেছে। ও আবার করলো, এরকম চলে গেল, চলে গিয়ে আবার আসছে। এরকম কাজ করতেছে করতেছে, হঠাৎ করে একদিন মানে আমি না ভাই, হঠাৎ করে কি হয়েছে, অনেক অসুস্থ। বাসায় ছুটির দিন, শুক্রবার আমার ডে অফ ছিল, শুক্রবারে বাসায় কাজ টাজ করছি, করে না শুয়ে রয়েছি। আমার না খুব খারাপ লাগতেছে। মাসের বাজার করতে গেছি আমি, মাসের যে বাজারটা করে আসছি। আমার না খুব খারাপ লাগতেছে। কোন রকম রান্না করছি করে, আমার আম্মা আবার 3 তলায় থাকি তো, 3 তলা থেকে নিচে নামছি। আম্মা না ভালো লাগতেছে না, সারা রাত ঘুমাইতে পারি নাই, অসুস্থ। পরের দিন ভাইয়া ছোট মোটো একটা স্ট্রোক করলাম। স্ট্রোক? হ্যাঁ, স্ট্রোক করলাম। স্ট্রোক করার পরে আমার মুখটা বাঁকা হয়ে গেছে, একেবারে এইখানে চলে আসছিল মুখটা। তারপরে মানে আমার কথা বন্ধ হয়ে গেছিল, জবান বন্ধ হয়ে গেছিল, একবারে কথা টোটালি বলতে পারিনি। মানে বুঝতেছি যে আমার কিছু একটা হইতেছে, বলতে পারতেছি না। মাথার খুব যন্ত্রণা, পেইন, এত পরিমাণ পেইন, বলতে পারতেছি না। খুব কান্নাকাটি করতেছি। আর আমার আম্মা আমার দেখে, আমার আম্মার সাথে সাথে চিৎকার যে আমার মেয়ে শেষ, এই তো আমার মেয়ে মনে হয় মরলো। 2টা নাতি আমার রাইখা এতিম করে দিয়ে মনে হয় গেল। সংসারটা পুরো আমার উপরে না, পুরো প্রেশারটা, মানে লোডটা আমি আর নিতে পারি নাই। এই কারণে এই অবস্থা আমার। পরে স্ট্রোক করার পরে আমার সাথে সাথে নিয়ে গেল সুপার একটা হাসপাতালে নেওয়ার পরে একটা ডাক্তার দেখানো হলো, নিউরোলজিস্ট। তার দেখানোর পরে উনি আমার বললো যে একটা সাথে সাথে সিটি স্ক্যান করেন ওনারে। হুইল চেয়ারে করে নিয়ে গেছে ভাইয়া, আধা মরা মানুষ আমি, নিয়ে গেছে হুইল চেয়ারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওইখানে ভাই বেড পায়নি, মানে আমার ভর্তি করে কেবিন পায়নি। আর ওর কাছে বিশেষ করে রিক্সা ভাড়াটা নাই, এরকম একটা পরিস্থিতি। ওইখানে নিয়ে হাসপাতালে নেওয়ার পরে সিটি স্ক্যান করলো যে মাথার রগগুলো ছিঁড়ে গেছে নাকি। রগ যদি ছিঁড়ে যায় তাহলে বাঁচানো যাবে না, অবস্থা খারাপ। দেখলো যে না, মাথার রগ হয় না, কিন্তু সমস্যা হয়েছে, মাথার ব্রেনের সমস্যা হয়েছে। অতিরিক্ত চাপ, প্রেশারের কারণে, টেনশনের কারণে প্রেশারটা ডাউন হয়ে স্ট্রোক করছে। পরে ডাক্তার বললো এটা তো ভর্তি করতে হবে, এত কথা বন্ধ হয়ে গেছে, খাইতে পারবে না, মুখটুক হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, খাবে কি করে, নল দিয়ে খাওয়াইতে হবে। 3-4 দিন থাকার পরে ভাই আমার বাসায় নিয়ে আসলো। আস্তে আস্তে মানে আমার এটা ইমপ্রুভমেন্ট খুব তাড়াতাড়ি ভালো হইলো। তারপরে কি করলো, এরকম অসুস্থ, তার ভিতরে আবার পুলিশ নিয়ে আসলো একদিন ওর সাথে রাত্রে আসলে, সারাদিন কাজ করে আসলে, ওই অসুস্থ নিয়ে আমি কাজ করি, আসলে দেখা যায় ঘরের ভিতরে উৎপাত করে, সবকিছু আসার মারে, ফিকা মারে, টিভি ছাড়তেছে, টিভি বন্ধ করতেছে, লাইট জ্বালাইতেছে, লাইট অফ করতেছে, এগুলো করে, রাত্রে ঘুমাইতে দেন আমারে। তো জ্ঞানজাম করতেছে, করতে করতে মায়ের দূর করলো। মায়ের আমার এই আঙুলটা ভেঙে ফেলছে, এই আঙুলের এখানটা ভেঙে ফেলছিল। তার আঙুলটার সাথে সাথে ফুলে গেছে। আমি আবার কান্না করতেছি, আমার ছেলের পিচ্ছিটা উঠে গেছে, আমার পিচ্ছিটা ফিক্কা খাটের ভিতরে ফিকা মারছে। মানে এত মানুষ হয়ে গেছে ও, মানে নেশা যদি না করতে পারে, হ্যাঁ, মাথা খারাপ হয়ে যায়। পরে কি করছে, ওই আমার মারতে আসছে, আমার ভাই আবার নিচে থেকে শুনছে, ও আবার দৌড়ে আসছে। আসার পরে ওকে কি হয়েছে আপনি এরকম করতেছেন কেন, ওরে ধাক্কা মারা সরাইতে গেছে। ও করছে কি, আমার বাইরে 2টা ঘুষি মারে বসছে। আমার ছোট ভাই তুষারের 2টা ঘুষি মারছে। ও মারছে পরে 2-3টা মারছে। দেখে প্লেট, কাচের প্লেট ছিল, কাচের প্লেট না, আমার মাথায় ভিকা মারবো, যে এটা মারলে তো আমার বোনটা শেষ, সাথে সাথে মাথায় যদি এমনি লাগে আর সমস্যা। ও করছে কি, ফিরে থেকে একটা ঘুষি দিছে, ও দিছে একটা, আমার ভাইও একটা দিছে। দেওয়ার পরে ওর ঠোঁটটা কেটে গেছে, ওই ঠোঁট কেটে দিছে। ওই কাটা দেখে আমি কিছু, ভাই আর মারিস না, আমার আর সহ্য হইতেছে না।
আমার মানে এত খারাপ লাগতেছে, তুই আর মারিস না। সবাই মিলে আম্মা এসে 2টা থাপ্পড় দিছে যে তুমি আমার মেয়েটার জীবনটা শেষ করে দিলা, তার ভিতরে আবার এগুলো করো। ও আবার হাত নাও নিয়ে কেবিনেটের গ্লাসে বাড়ি মারছে, হাতের এই আঙ্গুল কেটে গেছে, প্রচুর রক্ত শরীরে, এগুলো সব প্যান্টে গেঞ্জিতে মাখছে। মাইখা এগুলো কি করছে, পরের দিন আবার বলতেছে ঘরের ভিতরে আমরা রেখে গেলাম, গলায় দড়ি দিম, তোকে সবটি ফাঁসাই দিলাম। তাই আম্মাকে কি তোমার ঘরে রাখা যাবে না, তোমার তুমি বাইরে থাকো। সারা রাত বাহিরে ছিল। ওই কাপড় টাপড় কি করছে, সকালবেলা উইঠা সে কাপড় টাপড় নিচ্ছে, ভোর 5টার সময় সে কাপড় খুইলা পাল্টাইছে, পাল্টায় প্যান্ট আর গেঞ্জি, ওই যে রক্ত মাখা প্যান্ট গেঞ্জি এগুলো সব বাস করছে, কইরা ব্যাগে নিছে। কলোনি পুলিশ থাকে, পুলিশে দেখাইছে গিয়া যে আমাদের সবাই মিলে অ্যাটেম্প টু মার্ডার করতে চাইছে। তো ও গেছে, ওগুলা করছে, পুলিশ আসছে, পুলিশ এসে আমার জেরা সমানে জেরা। আম্মা বলতেছে কান্তাকে, তুষারকে, শুভকে, মানে আমার ছোট যে ভাই শুভকে ওরা মারতে আসছে, এটা করছে। এখন আমরা হাসি, কি কমো, পাগলের মতো কাজ না। তাই আমরা হাসতেছি। পরে আসছে ভাই, আসছে, আমি পরে ভাই আমি ওই যে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে ওগুলো আবার রয়েছে, অমনি রয়েছে। তা আমি ভাইয়ারে বললাম, ভাইয়া দেখেন এই কাহিনী সব বললাম ভাইয়ারে। তখন পুলিশকে, কে তুই আমার আনছিস, এখন তো তোরে পিটান লাগবে জুতা দিয়া, মানুষের বাচ্চা হইলে। পরে কি করছে, আমি না অফিসে গেছি, ডিউটিতে গেছি, আমার শরীরটা এত অসুস্থ, আমি ইয়ে করছি আপনার আমাদের ওইখানে একটা সিএমপি একটা জায়গা আছে, ওইখানে গিয়ে দাঁড়াইছে বাসের জন্য, যে গাড়ি তলে গিয়ে মরুম আজকে, ভালো লাগে না। ওই পুলিশ আবার কি করছে, পুলিশের সাথে একটা লোক ছিল, ওইখানে অনেকগুলো লোক ছিল, ওই পুলিশ আবার করছে কি, ওই পুলিশের কাছে ফোন দিছে। উনি আবার সকালে আমাদের সাথে বাসায় গেছিল, ওই পুলিশের কাছে ফোন দিছে যে ওনারা দেখলাম 4-5টা লোকের সাথে দাঁড়িয়েছে। আমি কিন্তু একাই দাঁড়িয়েছি, আমার সাথে যে লোকজন উঠবে তারা দাঁড়িয়েছে। কতক্ষণ পরে আমি একাই ছিলাম, আবার একাই হাঁটতে হাঁটতে এসে পড়ছি। পরে আবার ডিউটিতে চলে গেছি, যে ডিউটিটা মিস করে লাভ নেই। তারপর ডিউটিতে গেছি, উনি করছে পুলিশের মাঝখানে মামুন পুলিশ নিয়ে অলরেডি আমার অফিস চলে গেছে, মার্কেটে চলে গেছে, যা মার্কেটে বলছে, মার্কেটের ওনার আমার একটা সাথে সাথে চাকরি নট করে দিছে। পুলিশ নিয়ে গেছে। পরে আমি পুলিশ ভাইয়ের ফোন দিছি, আমাকে ভাইয়া আপনি যে কাজটা করলেন এটা ভালো করছেন, আমি যেটাতে আমার জীবনটা চলে, আপনি আমার চাকরিটা পর্যন্ত খাই দিলেন। আমি এর জন্য যদি কান্তা রিকোয়েস্ট করা লাগে তাও করবো। আমি আপনি আমার হ্যারাসমেন্ট করতেছেন কেন, আপনি আমার এইভাবে প্রেশান কেন করতেছেন, আপনিও করতেছেন, মাউনও করতেছে, কাজ করে তো আমাকে বাঁচতে হবে, আমি এত অসুস্থ একটা মানুষ, তার ভিতরে আপনি এগুলো করতেছেন। এই প্রেশার গুলো নিলে আপনি জানেন আমার অবস্থা কি হয়। সাথে সাথে আমার প্রেশার একেবারে ডাউন হয়েছে, মাথা গুলো ওইখানে পড়ে গেছি। আমার নিয়ে আবার বাসায় নিয়ে আসার পর আমার ফোন দিয়ে না করেছে। আমি ভাইয়া পরের দিন যাই হাতে পায়ে ধুইরা, আমার আবার পারফরমেন্স খুব ভালো ছিল কাজের, এর জন্য আমি গিয়ে বলছি। পরে অনেক বিবেচনা করে আমার আবার রাখছে, আবার রাখছে ওনারা। রাখার কিছুদিন পরে আমার ওনারা করলো। এরপরে ভাই আবার এরকমই উৎপাত করে আমি আবার করলাম কি, ও একটা জব করব চিন্তা ভাবনা করতে, চাকরি করে না 3-4 মাস, অনেকদিন হয়ে গেছে। আমি আবার এই ইভেন্টের প্রোগ্রাম হইতেছে আপনার, এটার ভেতরে জয়েন করলাম আপনার নভেম্বরে। ওইখানে আমাদের স্যালারি আবার 12,000 টাকা করলো, যে প্রোগ্রামটা করি। আমি বসে আছি, তাহলে ওটা করি। ও চাকরি করবে না, আমার করে খাইতেও দিবে না, এটা হলো জিত, ও বসে বসে খাবে। তো আবার এরকম করে না, আম্মা আবার খুব রাগারাগি করছে, ও চলে গেল মার্কেটে গেছে। আমার একটা সেলফোন দিছিল, মোবাইল দিছিল, নো সিক্রেট মোবাইল দাও। মার্কেটের ভিতরে ভাই মান সম্মানের ব্যাপার, চিন্তা ভাবনা করে না আমার ফোন দিয়ে বললাম, আম্মা এই করতেছে তো কি করবো, ওর তো মান সম্মান নাই, তুমি মা কিছু করো না, তুমি মোবাইল দিয়ে দাও। মোবাইলটা দিয়ে দিলাম। ওই যে মামুন আজকে গেছে, আজকে ভাইয়া 3 মাস কতদিন হয়ে গেছে গা, এই পর্যন্ত এই একাই আছি। এখন পর্যন্ত আপনার সঙ্গে কোনো যোগাযোগ করেনি? না, যোগাযোগ করে দেন। এই পরশু দিনের ঘটনা, আমার বাচ্চাটা ভর্তি করার কথা, আমি স্যালারি পেয়ে আমার বাচ্চা 2টার পরীক্ষা দেওয়াইলাম, 5,200 টাকা, মানে এত টাকা জমি গেছিল আমার, সেটা দিয়ে আমি ক্লোজ করছি, কমপ্লিট করছি। এখন বাচ্চাটা ভর্তি করার কথা ছিল, সে আমার কাছে বলছে ভর্তি করছে, ফোন দিয়া বলছে ভর্তি করছি। আমি ভাইয়া অফিসে গেছি, ঘুরছি, পাই নাই, রিসিপ্ট পাই নাই। তা আমার বাচ্চাটা ক্লাসে ঢুকাই দিয়ে আসছি ম্যাডামের সামনে, ম্যাডাম বলছে যে ওর তো ভর্তি করে নাই। আমার ছেলে লজ্জায়, আমার ছেলেটার তো বয়স 10 বছর হয়ে গেছে অলরেডি, আমার ছেলেটা লজ্জায় বসে বসে কাঁদতেছে। আমি ভাইয়া তখন আমার মনে হয়েছে যে এখন ওরে ছেড়ে দিই, এই লোকটার সাথে আর সংসার করবো না, দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা নাই আমার। মানে এখন এরকম একটা পর্যায়ে আমরা চলে আসছি। যে ভুলটা আপনার বাবা মা করছিল, সেই ভুলটার জন্য আপনি খেসারত দিলেন। হ্যাঁ, যে ভুলটা এখন আপনারা করছেন সেটাও আপনার সন্তানের উপর যাচ্ছে। দিস ইজ দ্য আলটিমেট লেসন অফ দ্য স্টোরি। আমরা এই কারণেই একটা কথা বলি যে ধরুন আপনি একটা অপরাধ করেছেন, সেই অপরাধের শাস্তি কার পাওয়া উচিত? আপনারই পাওয়া উচিত। তো সেই অপরাধের শাস্তি যদি আপনার সবচেয়ে প্রিয় মানুষটা পায়, আপনার সন্তানরা পায়, তাহলে এটা কিন্তু ভয়াবহ রকমের শাস্তি। এবং চিন্তা করে দেখুন, ওর বাবা মায়ের ভুলের কারণে ওরা শাস্তি পেয়েছে, ওদের ভুলের কারণে এখন ওদের সন্তানরা পাচ্ছে। সো আপনি একটু বলেন তো, আপনি কেন আসলেন হ্যালো 8920 তে জীবনের গল্পটা বলতে কেন আসলেন? ভাইয়া আমি অ্যাকচুয়ালি কি ডিসাইড করতে পারতেছি না আমি কি করব, বুঝতে পারতেছি না। আমার সবাই বলতেছে ছেড়ে দাও, ডিভোর্স দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও, কিন্তু কত বছরের সংসার? 12 বছর। 12 বছর যাবত সংসার। অ্যাকচুয়ালি মানে ওর জন্য আমার অনেক মায়া হয়, অনেক খারাপ লাগে। আপনি স্টিল লাভ করেন? হ্যাঁ,
এখনো ভালোবাসেন? এখনো ভালোবাসি, কিন্তু আমি জানি যে ও দ্বিতীয়বার আমি আনলে আবার ঠিক 2-3 মাস আপনার সন্তান কি বলে? আমার বাচ্চা দুইটা এখন অ্যাকচুয়ালি ওর উপরে এত ফেড হয়ে গেছে, আমার বড় ছেলেটা দেখতে পারে না, ওর কথা বললো না। মাঝখানে 2 দিন আমি দিয়ে আসছিলাম যে 2 দিন গিয়ে থাকো গা, দেখো ওর দাদু ওর ফুপু ওর কাকা ওরা খুব খারাপ বিহেভ করছে। আমার ছেলেটা পরের দিন এসে করছে, শুধু জাস্ট এতটুকু বলে আসছে। আমার ছেলেটা এখন সব বুঝে, ম্যাচুরিটি হয়ে গেছে, মোটামুটি অনেক বুঝে। চেহারাটা দেখে রাখো, আর দেখতে পারবা না। আপনি যেটা বলছিলেন যে আনলে 2-3 মাস ভালো থাকবে, তারপর আবার যেটা আবার সেই একই, এখনো কিন্তু নেশা করে। হাজবেন্ড হিসেবে ওর মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা কি ছিল? যদি বড় আপনি বলেন। প্রবলেম হচ্ছে ও হচ্ছে ঘরে বাচ্চা দুইটার কোনো কেয়ার নাই, কেয়ার করে না। তারপর ঘরের ভিতরে আমার উপরে টর্চারিংটা খুব বেশি, গায়ে হাত তোলে। ওকে। 3 নাম্বার হচ্ছে ঘরে বাজার টাজার করে না, ইনকাম সোর্স কি করে না করে, সেগুলো ব্যাপারে আপনার কোনো খোঁজ খবর দেয় না? খবর টবর আমার কিছু জানে না। আচ্ছা, এই 4টাই আপনার কাছে মনে হয়েছে? এই 4টা একজন স্ত্রীর 100% অধিকার আছে জানার। এবং সংসার সুখের করতে হলে আপনি আর্ন করেন, কিন্তু ডিসিশন মেকিং এর জায়গায় স্ত্রীকে রাখাটা বোধ হয় ভালো। হ্যাঁ, এবং তাকেই দিয়ে দেন। আর বর্তমানে ভাইয়া হয়েছে কি, এখন ওই সব ছাড়া শেষ, এখন ইয়াবা খায় সে বর্তমানে। ড্রাগটা আপনি ছাড়ানোর চেষ্টা করেছেন? এটার জন্য অনেক চেষ্টা করছি, অনেক কিছু করছি, মানে কি বলবো, ছেলে দুইটা ছুঁয়েও কসম কাটছে, এরকম হয়েছে। ঠিক আছে, আপনার হাজবেন্ডকে আমরা সাইড করে রাখলাম। আপনার কথা অনুযায়ী আপনার হাজবেন্ডের অনেক প্রবলেম আছে। এবার আপনাকে প্রশ্ন করি, আপনার কি মনে হয় আপনার নিজের কি কি প্রবলেম আছে? মনে করেন আপনার হাজবেন্ড আপনার লাইফে নাই, এই 12 বছরের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনার কি মনে হয় কোন কোন জায়গাগুলো আপনার চেঞ্জ করা উচিত? অ্যাকচুয়ালি আমার চেঞ্জ কি, আমি মনে করি যে ও যদি ইনকাম করে, ভাই না ওর কথা না, একবারে আপনি আপনার কথা বলেন। যে যেগুলা আমি জানি, আপনার হাজবেন্ডকে যদি আমি 2.5 ঘন্টা ফ্লোর দিতাম, আপনার হাজবেন্ড অসংখ্য ভুল বের করতে পারতো। আপনি নিজে কি উপলব্ধি করেন যে আপনার মধ্যে কিছু ভুল আছে? হয়তোবা ভুল আছে, হয়তোবা না আছে। হ্যাঁ অবশ্যই আছে। মানুষ কি কি সেই ভুলগুলো? যেমন ভুল হয়তোবা আমি ওরে বুঝতে ভুল করছি। আচ্ছা, বুঝতে ভুল করছেন মানে? মনে হয় আমার মাঝে মাঝে মনে হয় যে হয়তোবা ওরে বুঝি নাই আমি, বা ওরে চিনি নাই, চেনার মতো ওরকম করি নাই, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নিয়ে পড়ে রয়েছি, ওকে প্রায়োরিটি দেন নাই, গুরুত্ব দেন নাই। এরকম লাগে। কিন্তু কথায় কথায় সংসারের প্রবলেমগুলো বাড়িতে বলছেন, মার কাছে বলছেন? না ভাইয়া, অ্যাকচুয়ালি কি আমি সব কথা মার কাছে বলতাম না, সব এরকম পর্যায়ে রাখতাম যে আমি মার কথা আমার সংসারের ব্যাপারে কিছু বলতাম না, প্লাস ওর কথা মানে আমাদের বাড়ির কথা ওর কাছে বলতাম না, কারণ দুইজনের কাছে বলে দুইজনের কাছে ছোট হন, এজন্য বলতাম না। মার কাছে বলে তো যদি ফট করে আম্মা বলে যে তুমি তো পছন্দ করে গেছো। 2টা জিনিস তাকে দিতেন, একটা হচ্ছে রেসপেক্ট, হাজবেন্ড যেটা চায় ওয়াইফের কাছ থেকে, আপনি তাকে সম্মান করতেন। রেসপেক্ট কি ভাইয়া বলবো, যে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু ওর মাঝে মাঝে অ্যাটিটিউডের কারণে আপনি রেসপেক্ট দিতে পারতেন না, লাভ করতেন তাকে চরম। এটা এই ব্যাপারে আমি অস্বীকার করছি না, লাভ আপনি তাকে করেন, নইলে 12 বছরের সংসার টিকতো না। বটম লাইন অফ দ্য স্টোরি একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে একটা সংসার টেকানো খুবই মুশকিলের কাজ, কারণ দুজন মানুষের মধ্যে যদি মনের মিল না হয় তাহলে এই বছরের পর বছর এইভাবে থাকা খুবই মুশকিল, এবং সেই মুশকিলের একটা পরিসমাপ্তি শেষ পর্যন্ত হয়, এবং সেটা খুব দুর্ধর্ষ ভাবে শেষ হয়ে যায়। পুলিশ আনা থেকে শুরু করে, মারামারি থেকে শুরু করে, কামড়াকামড়ি থেকে শুরু করে, হাতাহাতি থেকে শুরু করে, ঘরে জিনিসপত্র ভাঙচুর থেকে শুরু করে, বিক্রি থেকে শুরু করে, ড্রাগ থেকে শুরু করে, কোনো কিছুই এই সংসারে কমতি ছিল না। কিন্তু তার মধ্যে ওই সংসারটা 12 বছর চলেছে, এবং এখনো সে সিদ্ধান্ত নিতে পারছে না যে আসলে তার সঙ্গে সে সংসার করবে কি করবে না। সেজন্য আজকে আপনাদের কাছে, লিসনারদের কাছে হাত পেতেছে। আপনারা তাকে যে সিদ্ধান্ত দিবেন সেটাও আসলে তার ব্যক্তি জীবনে কোনো প্রভাব পড়বে না, সেই আসলে সিদ্ধান্ত নিবে যে তার হাজবেন্ডের সঙ্গে সে থাকবে নাকি থাকবে না। কারণ আমরা আপনারা যদি বলি যে হ্যাঁ করেন, তাহলেও সে করবে কিনা, যদি না করি তাহলেও সে করবে কিনা, এ ব্যাপারে আসলে তার আসলে কিছুই যাবে না। কারণ 12 বছরে তাকে অনেকেই অনেকবার বলেছে সংসার থেকে চলে যাও, বলে নাই ডিভোর্সের কথা? অবশ্যই। হ্যাঁ, সুতরাং আমাদের বলে তাহলে কিছুই যায় আসে না। কিন্তু আমরা কান্তের কাছ থেকে আজকে ব্যক্তিগতভাবে একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই 12টা বছরে অন্তত নিজেদের ভুলের জায়গাটা বোঝাটা খুব জরুরি ছিল। তার হাজবেন্ডেরও বোঝা উচিত ছিল, কারণ তার হাজবেন্ডও এই মেয়েটাকে অনেক লাভ করে, এবং কান্তাও তার হাজবেন্ডকে অনেক বেশি লাভ করে। যদি আপনি রেডিওটা এই মুহূর্তে শুনে থাকেন, আপনার হাজবেন্ডের নাম কি? মামুন। যদি শুনে থাকেন তাহলে একটা জিনিসই বলার আছে, সেটা হচ্ছে যে ওনার তো শক্তি সামর্থ্য আছে করে খাওয়ার, তাই না? এখন ভাই এরকম অবস্থা হয়েছে, ওর শরীরের গঠন দেখলে আপনার মাথাটা খারাপ হয়ে যায়। আমি জানি আপনি যে পরিমাণ ড্রাগ নিচ্ছেন, বা আপনার স্ত্রীর কথা অনুযায়ী যদি সেটা সত্যি হয়ে থাকে, তাহলে আপনি একটা মরণ ব্যাধির দিকে ধীরে ধীরে যাচ্ছেন। আপনার 2টো সন্তান আছে, আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী স্টিল আপনার স্ত্রী, তার প্রতি নীতি নৈতিক ধর্মীয় ভাবে আপনার দায়িত্ব আছে, এবং সেই জায়গাটা থেকে আপনার স্ত্রী যদি খারাপও হয়ে থাকে সেটাও আপনার ভুল এবং অপরাধের মধ্যে পড়ে, তাকে সংশোধন করাটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। একটা পুরুষের জন্য এটা কতটা ডিসগ্রেসফুল যে স্ত্রী